হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই স্থির বিদ্যুতের ক্লাসে। একটা ক্লাসে আমরা কিন্তু এই পুরো চ্যাপ্টারের যত টাইপের সিকিউ প্রশ্ন বিগত বছরগুলোতে বোর্ড প্রশ্নে আসছে এবং সব বোর্ড মিলায়ে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসছে এগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। এবং এই ক্লাসটা করার পরে এই অধ্যায় নিয়ে তোমাদের সিকিউতে কোনো সমস্যা থাকবে না। তো আসো সমস্যা না করে একদম শুরু করে দিই। ডিরেক্টলি ক্লাসে আমরা একদম ক্লাসটা শুরু করব অল্প সময় এখনই, বাট তার আগে আমরা একটু জেনে নিব আসলে এই অধ্যায়ের মধ্যে কি আছে না আছে। তোমাদের সাথে আমি আছি তোমাদের রিফাত ভাইয়া, সাব্বির আহমেদ রিফাত। অ্যান্ড আচ্ছা শুরু করি। এই সিকিউগুলো আমরা পার্ট বাই পার্ট সলভ করবো ইনশাল্লাহ, বাট তার আগে তোমাদেরকে একটু বলে নেই এই অধ্যায়ের মধ্যে আসলে কি আছে। আমরা এই অধ্যায়ের মধ্যে মূলত আধান নিয়ে পড়াশোনা করি। আধান, বিভব, তড়িৎ বল, তড়িৎ তীব্রতা, তারপর হচ্ছে তড়িৎ তোমার হচ্ছে কি বলে কোথায় প্রাবল্য শূন্য হবে, সমান হবে, তারপর হচ্ছে প্লাস মাইনাসে কি হয়, এই টাইপের ছোট ছোট প্রশ্ন পড়ি, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ একদম আস্তে আস্তে টাইপ ওয়াইজ প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা সিকিউ আমরা সলভ করব। দেখো প্রত্যেকটা হচ্ছে বোর্ড প্রশ্ন। এবং তোমাদেরকে একটু সূত্রগুলো মনে করাই দিই। হ্যাঁ, আমরা কিন্তু যদি বলি যে তড়িৎ বলের সূত্রটা কি ছিল, তাহলে কি ছিল যে তোমার কে ইন্টু কে মানে হচ্ছে তোমার ধ্রুবকটা, তাই না? এটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলুম পার নিউটন মিটার স্কোয়ার পার কুলুম স্কোয়ার। তো এরকম করে হচ্ছে তোমার তড়িৎ তীব্রতা ছিল জাস্ট কি তোমার হচ্ছে কে ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। এরপর বিভব ছিল কে কিউ ডিভাইড বাই আর। আবার যদি গোলকের ক্ষেত্রে আমরা বিভব বের করি তখন সূত্র কি ছিল, আমরা নর্মালি জাস্ট মানে সূত্রগুলো আর কিন্তু ধরো চিন্তা করো, আমি যদি ধারকত্ব বের করি গোলকের, হ্যাঁ ধারকত্ব আবার কি, ওইটা আবার ধারক জিনিসটা কি, চার্জ সঞ্চয় করে রাখে, এই টাইপের যে কথাবার্তা আমরা ইনশাল্লাহ পার্ট বাই পার্ট দেখবো আর কি, কোনটার সূত্র কি, কীভাবে ম্যাথ করতে হয় সবটাই আমরা এখানে ক্লিয়ার করবো। আচ্ছা তো আসো আমরা শুরু করি আমাদের প্রথম সিকিউটা, এবং এইটা হচ্ছে একটা জাতীয় প্রশ্ন টাইপ আর কি। হ্যাঁ, তুমি প্রশ্নটা পড়লেই বুঝতে পারবা যে কেন এই একটা প্রশ্ন তোমার অনেকগুলা সিকিউ সলভ করে দিবে ইনশাল্লাহ, বুঝছো? তুমি একটু যদি টেস্ট পেপারটা ভালো করে দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে কেন আমি কথা বলছি। আচ্ছা, তো যশোর বোর্ড 2024 সালের এই প্রশ্নটা আমরা সলভ করি। দুইটা গোলক দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, একটার মধ্যে চার্জ দেওয়া আছে, আরেকটার মধ্যে সঞ্চিত শক্তি দেওয়া আছে। আচ্ছা, আমরা এই যে ক খ এর প্রশ্নগুলো ভাইয়া কি বারবার আমি সব ক্লাসে বলছি, সেটা হচ্ছে আমাদের মেইন বইটা পড়তে হবে। সিকিউ যে গ ঘ পার্টগুলো আমরা প্র্যাকটিস করব, আমরা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করব, আর এভাবে হচ্ছে ক্লাস করলেও বুঝতে পারবো। কিন্তু ক খ এত কিছু এগুলো তোমরা ক্লাসে শেষ করতে পারবা না আসলে। তো এগুলো তোমার হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলা পড়ে পড়ে বুঝতে হবে যে এখানে কীভাবে প্রশ্ন আসে। এবং ক নাম্বারের প্রশ্ন প্লাস এমসিকিউ, ক এমসিকিউ অথবা খ শর্ট কোশ্চেন, এই সব কিছুর জন্য তোমাকে মেইন বইটা পড়তে হবে। অ্যান্ড এর সাথে পাশাপাশি তোমাকে অবশ্যই টেস্ট পেপার থেকে বিগত বছরের প্রশ্নগুলো দেখতে হবে, ওইখান থেকেই প্রশ্ন আসবে, বুঝছো? ওইখান থেকে তুমি আইডিয়া পাবা যে প্রশ্নগুলো কীভাবে উত্তর করতে হয়। তো আমরা এখানে ক খ আপাতত দেখাচ্ছি না, ডিরেক্টলি যদি গতে শুরু করি। আচ্ছা দেখো, একদম মনে করো সব অ্যান্সার দেওয়া আছে, তোমরা চাইলে পরে দেখে নিতে পারবা, ওটা সমস্যা নাই। গ নাম্বার থেকে শুরু করি। আসো, এই গোলকটির ধারকত্ব নির্ণয় করো। ভাইয়া ধারকত্ব আমরা কিন্তু জানি যে আসলে ধারকত্ব বলতে পারি তার চার্জ সঞ্চয় করা বা জমা রাখার যে শক্তি। আসলে মনে করো একটা ধারক আছে, একটা গোলাকার, মনে করো একটা তোমার হচ্ছে গোলাকার একটা ধারক আছে। এখন এর ভিতরে কতগুলা চার্জ, এটা হইতে পারে প্লাস চার্জ, হইতে পারে কোন একটা ধারক তার মধ্যে হচ্ছে ধরো মাইনাস চার্জ আছে, সমস্যা নাই। তার মধ্যে কতগুলা চার্জ তার সে ধরে রাখতে পারে, সে সঞ্চয় করে রাখতে পারে, জমা রাখতে পারে, এটাই হচ্ছে তার ধারকত্ব, সহজ কথা বললে একদম, ঠিক আছে। তো আমরা মনে রাখবো যে গোলাকার ক্ষেত্রে তোমার হচ্ছে গোলকের ক্ষেত্রে আমরা কিছু সূত্র আমরা বের করতে পারি। যেমন গোলকের ধারকত্বের সূত্র আমাদের মনে রাখতে হবে। আমরা জানি সিকিউ বা সি সমান সমান আর ডিভাইড বাই কে। দেখো ভাইয়া এই কেটা তোমাদের কিন্তু ওই যে কুলম্বের ধ্রুবক যেটা, হ্যাঁ কুলম্বস কনস্ট্যান্ট, কুলম্বের ধ্রুবকটা এটা আমরা মাঝে মাঝে সি দিয়েও বুঝাই, ছোট হাতের সি দ্বারা আমরা বা বড় হাতের সি দ্বারা আমরা প্রকাশ করি। আচ্ছা, কিন্তু আমরা এখানে যদি ধারকত্বকেও সি দ্বারা প্রকাশ করতেছি, তার কারণে আমরা এখানে শুধুমাত্র ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করব, আর কে দ্বারা আমরা হচ্ছে কি করবো ভাইয়া, কুলম্বের যে ধ্রুবকটা এই মানটা বললেই সবাই চিনতে পারবা, এই মানটা বললেই সবাই চিনতে পারবা। এটা হচ্ছে আমার কুলম্বের ধ্রুবকটা, এই কে এর মান হচ্ছে এটা। তো আমরা কে বলতে এখানে কুলম্বের ধ্রুবকটা বোঝাবো পুরো ক্লাসের মধ্যে, বুঝছো? আচ্ছা, আর মানে কি ভাইয়া, যেই গোলকের ব্যাসার্ধ, যেই গোলকের ধারকত্ব বের করতে হবে সেই গোলকের ব্যাসার্ধ, যেই গোলকের ধারকত্ব বের করতে হবে সেই গোলকের ব্যাসার্ধ।
কত ভাইয়া? আমার আর এর মানটা লাগবে, তাহলে আমরা ধারকত্ব পেয়ে যাব। জাস্ট গোলকের ব্যাসার্ধ জানো তুমি, জাস্ট কি দেখো, হ্যাঁ আমাকে বলছে এই গোলক মানে কি, আমাকে এই গোলকের ব্যাসার্ধ দেয়া আছে, দেখো আর সমান সমান 2 সেন্টিমিটার। এটাকে কি করব, সেন্টিমিটার থেকে অবশ্যই মিটার নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমরা 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অ্যান্সার আসবে 0.02 মিটার। এটা হচ্ছে আমার আর এর মান। অতএব ধারকত্ব যদি সি হয়, ধারকত্ব সমান সমান ব্যাসার্ধ ডিভাইড বাই কুলম্বের ধ্রুবক, মান বসায় দাও। উপর হচ্ছে 0.02, নিচে হচ্ছে তোমার 9 × 10⁹9। দেখো কত আসে। হ্যাঁ, ধারকত্বের একক কি মনে আছে? ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, বুঝছো? ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, একটু মনে রাখবা। 0.02 ডিভাইড বাই 9 × 10⁹9। ওকে, দেখি কত আসে। 2.22 × 10⁻12 ফ্যারাডে। আচ্ছা, এই যে তোমার হচ্ছে 10⁻12কে মাঝে মাঝে বলা হয় পিকো, পি দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? 1 পিকো ফ্যারাডে, এটা তোমরা হচ্ছে একদম 1 নাম্বার অধ্যায় পাবা, তোমাদের যে ভৌত রাশি এবং পরিমাপ 1 নাম্বার অধ্যায়ের মধ্যে এটা পাবা। 1 পিকো ফ্যারাডে সমান সমান 10⁻। আচ্ছা, এটা তোমার তো পিকো না স্যার, এখানে পিকো হলে আবার সমস্যা হবে, এটা হচ্ছে তোমার উল্টা। পিকো মানে তো 10⁻12 হওয়ার কথা, তো এটা আসলে এটা না, এটা হচ্ছে মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো, এটাই। আচ্ছা, তাহলে এটাই মনে হওয়ার কথা, আমি যতটুকু মনে আছে আর কি। ঠিক আছে, তারপরে যদি মনে করো তোমার একটু মিলাই নিও, এটার একটা মান আছে। আমি জাস্ট আপাতত এটা লিখে রাখলাম আর কি, এটাই হওয়ার কথা, তারপরেও তোমরা একটু শিওর হয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, তো এরকম বিভিন্ন মান থাকে। 10⁻9 মানে কি? ন্যানো ফ্যারাডে, ন্যানো তখন এন দিয়ে প্রকাশ করা হয়, বুঝছো? 1 ন্যানো ফ্যারাডে সমান সমান কি? 10⁻9 ফ্যারাডে, বুঝছো? 1 মাইক্রো ফ্যারাডে মানে কি? মাইক্রো ফ্যারাডে হচ্ছে এইভাবে মিউ এফ দ্বারা প্রকাশ করা হয়, এটা মানে হচ্ছে 10⁻6 ফ্যারাডে। এইভাবে আমরা এই মানগুলোকে ছোট ছোট মান দিয়ে প্রকাশ করতে পারি, বুঝছো? আচ্ছা, তো আমরা এগুলো একটু মনে রাখবো। হ্যাঁ, এখন আমরা আসি, ম্যাথ করে আসো। গ নাম্বারটা তো হয়ে গেছে, এটা কি করবো? খ নাম্বারে এই সব কিছু করে টোরে দেওয়া আছে, তোমরা একটু পরে করে দেখে নিও। যদি মনে করো আরো সুন্দর করে গুছাই কিভাবে লিখতে হবে, সব এখানে দেওয়া আছে। আচ্ছা, আমি জাস্ট তোমাকে ক্লাসের প্রসেসটা বোঝাই, যে ভাই প্রসেসটা বুঝলে তুমি যেই কোনো ম্যাথ ইজিলি সলভ করতে পারবা। তুমি প্রশ্ন ধরলে বুঝতে পারবা, ওই প্রশ্নে কোন সূত্র লাগবে তুমি ধরতে পারবা, এবং তুমি যখন নতুন একটা প্রশ্নে সূত্র ধরতে পারবা, প্রশ্নে কি চাইছে এটা বলতে পারবা, বুঝতে পারবা, তখনই তুমি হচ্ছে ওইটা অ্যান্সার করতে পারবা নির্ভুলভাবে। এছাড়া তুমি যদি মনে করো জাস্ট রেগুলারলি করে যাও, অনেক হাজার ম্যাথ করছো, বাট তুমি প্রত্যেকবারই চিন্তা করতে পারতেছো না, বাট তুমি হচ্ছে মুখস্থ করে ফেলছো, এইভাবে করে ভাই তুমি সৃজনশীলে ভালো করতে পারবা না, তুমি স্কুলও ভালো করতে পারবা না, তুমি তোমার যে কি বলে বোর্ড পরীক্ষা আছে, বোর্ড পরীক্ষা ভালো করতে পারবা না, বুঝছো? তোমাকে চিন্তা করতে শিখতে হবে, ভাইয়া চিন্তা করতে শিখতে হবে। যেমন ধরো এই ম্যাথটা দেখে একটু বুঝো, বলছে গোলক দুইটা যদি আমি স্পর্শ করাই, তারপর যদি আমি আবার তাকে আলাদা করে ফেলি, তাহলে আমাকে বলছে, আচ্ছা আলাদা না, আমি তাকে তার দ্বারা সংযুক্ত করব। হ্যাঁ, মনে করো প্রথমে এই দুটা গোলক আছে, দুই পাশে দুটা গোলক আছে, সোজা দুটা গোলক আছে, আমি কি করলাম? দুটাকে স্পর্শ করালাম, এরপরে অথবা এটাকে এইভাবে বলা আছে, দেখো তোমার হচ্ছে তার দ্বারা সংযুক্ত করা, একই জিনিস ভাইয়া। দুইটা গোলককে তুমি যদি মনে করো স্পর্শ করাও, যা হবে দুটা গোলককে তুমি যদি তার দ্বারা সংযুক্ত করো, একই হবে, হুবহু সেম, বুঝছো? তাই মানে এইগুলো একটু ভাইয়া কথার মারপ্যাচগুলো ধরতে হবে, যদি অন্যভাবে ঘুরায় দেয় পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটু বুঝি। বলছে গোলক দুটাকে যদি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়, তাহলে ইলেকট্রন প্রবাহের দিক নির্ণয় করো। ভাইয়া আমরা এখানে খেয়াল করব যে তোমার হচ্ছে এই যে দুইটা গোলকের বিভব কত, কারণ ইলেকট্রন প্রবাহের দিকটা নির্ণয় করে বা এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার বিভবের উপরে। অর্থাৎ এই গোলকের একটা বিভব আছে, সেটা ধরলাম VA, এবং এই গোলকেরও একটা বিভব আছে, সেই গোলকটা হচ্ছে ধরো বিভব VB। দেখব কার বিভব বেশি, কার বিভব কম। মনে রাখবা ভাই একটা কথা, এখন একটা কথা বলবো, এটা আজীবন মনে রাখবা। তোমার হচ্ছে ইলেকট্রন প্রবাহ হয়
নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, নিচে থেকে উপরে ওঠে, ইলেকট্রন নিচ থেকে উপরে যায়। আচ্ছা, এখানে কি চাইছে? ইলেকট্রন প্রবাহের দিকটাই চাইছে। তার মানে আমাকে দেখতে হবে যে কে হচ্ছে নিম্ন বিভব, মানে এই দুইটার মধ্যে কার বিভবের মান ছোট। সোজা কথা, দেখবো যার বিভব ছোট তার থেকে বড়র দিকে যাবে। কথার কথা, যদি এর বিভবটা ছোট হয়, বি এর বিভবটা বড় হয়, তাহলে এ থেকে বি এর দিকে যাবে ইলেকট্রন, শেষ। আর মনে রাখবা, ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে যায়। তড়িৎ প্রবাহ এটা কোথায় হয় ভাই? এই মানে তড়িৎ প্রবাহ বলতে আসলে ধনাত্মক চার্জের প্রবাহ বোঝায়। ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ প্রবাহ উল্টা দিকে যায়। তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এই দুটো লাইন তুমি যদি মনে রাখো তাহলে হবে। তাহলে কি বললাম? জীবনে দুটো জিনিস মনে রাখবা এই স্থির বিদ্যুৎ চ্যাপ্টারটা করার সময়, স্থির বিদ্যুৎ অধ্যায়টা করার সময় দুইটা জিনিস মনে রাখবা। ইলেকট্রন যায় নিম্ন থেকে উচ্চতে, আর ধনাত্মক চার্জ অথবা বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ বলতে বা তড়িৎ প্রবাহ বলতে ধনাত্মক চার্জের প্রবাহ বোঝায়। ওইটা হচ্ছে উচ্চ থেকে নিম্নতে আসে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আসে। এটা যদি মনে রাখতে পারো, ম্যাথ শেষ। আমরা কি করবো ভাইয়া? এই গোলকের বিভবটা বের করবো। ভি এ সমান সমান কত? ভাইয়া একটু বুঝো, বিভব নির্ণয়ের সূত্র কি? বিভব কিন্তু অনেকভাবে বের করা যায়। যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে এবং চার্জ দেওয়া থাকে, দেখো আমাকে কিন্তু ভাইয়া চার্জের মান দেওয়া আছে। চার্জ মানে কি ভাইয়া? আমাকে এ গোলকের চার্জ দেওয়া আছে কিউ এ, এবং সেটার মান দেওয়া আছে 0.22 ন্যানো কুলম্ব। মানে কি ভাই? এই যে একটু আগে দেখাইছি, তার মানে 0.22 ইন্টু 10⁻⁹ কুলম্ব। 1 ন্যানো কুলম্ব মানে হচ্ছে 10⁻⁹ বা 10⁻⁹। তুমি যখন কোনো একটা গোলকের চার্জ জানো এবং তুমি ওই গোলকের ব্যাসার্ধও জানো, দেখো দেয়া আছে, এই গোলকের ব্যাসার্ধ দেয়া আছে কত ভাইয়া? 0.02 মিটার। সেন্টিমিটারে দেওয়া আছে, আমরা 100 দিয়ে ভাগ করি, একটু আগে কিন্তু মিটারে নিয়েছিলাম। সূত্র কি ভাইয়া? এই বিভবের ক্ষেত্রে আমরা জানি বিভব বা যে কোনো গোলকের ক্ষেত্রে তুমি ব্যাসার্ধ জানো, চার্জ জানো, সূত্র হচ্ছে এটা, কে ইন্টু কিউ ডিভাইড বাই আর। এটা হচ্ছে আমার বিভবের সূত্র। ভাইয়া ধারকত্বের সূত্র কি ছিল? ধারকত্ব যদি সি হয়, এটা হচ্ছে আর ডিভাইড বাই কে। এটা মানে কি? ধারকত্বের সূত্র আমরা একটু আগে করছি। আচ্ছা, আর বিভবের সূত্র হচ্ছে এইটা। আচ্ছা, এখন মান বসায় দাও, শেষ ভাই। কে এর মান কত ভাইয়া? ওই যে বললাম, কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹9 গুণ কিউর মান হচ্ছে ভাইয়া এই যে 0.22 ইন্টু 10⁻⁹ ডিভাইড বাই আর এর মান কত? 0.02। ভাই ক্যালকুলেশন করো, যা আসবে তাই উত্তর। এটাই হচ্ছে আমার ভি এর মান। দেখো তো কত আসে? 9 ইন্টু 10⁹9 কে। আচ্ছা, আমরা হচ্ছে 0.22 ইন্টু 10⁻, ও আচ্ছা দেখো ভাই, এত সহজে তো পুরোটা ক্যালকুলেশন করাও লাগে না। 10⁻9 আর 10⁻9 কাটাকাটি চলে যায় না? দেখো 9 - 9 কত? 0 হয়। উপরে 0 মানে কি? নিচে 1 হয়ে যায়। আচ্ছা, তার মানে সিম্পল ভাই, তোমার হচ্ছে কে 0.22 আর ব্যাসার্ধ হচ্ছে 0.02। 0.22 উপরে 9 দিয়ে গুণ করতে হবে, ডিভাইড বাই 0.02, শেষ। 99 ভোল্ট। বিভবের একক কি ভাইয়া? ভোল্ট। 99 ভোল্ট। আচ্ছা, তাহলে এখন দেখি তো, ঠিক আছে না? হ্যাঁ, এটাই হয়ে যাওয়ার কথা। ওকে, তাহলে আমরা এ বিভবের বিভবটা, মানে এ গোলকের বিভবটা পেয়ে গেছি। এখন দেখো, বি গোলকের কি ভাইয়া? ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে হচ্ছে এই সূত্র। যদি ব্যাসার্ধ দেওয়া না থাকে, অন্য কিছু থাকে, আমরা ওই সূত্র থেকেই বের করব। দেখো, সঞ্চিত শক্তি দেওয়া আছে ভাইয়া। সঞ্চিত শক্তি যদি ইউ হয়, আমরা সূত্র কি জানি ভাইয়া? হাফ সিভি স্কোয়ার। জানি কি জানি না বলো? আমরা কি জানি? হাফ সিভি স্কোয়ার সঞ্চিত শক্তির সূত্র। তো সঞ্চিত শক্তির সূত্র, সঞ্চিত শক্তি দেওয়া আছে 0.225 জুল। এটার ইউর মান দেওয়া আছে। ইউ মানে কি ভাইয়া? সঞ্চিত শক্তি ইউ দ্বারা প্রকাশ করছে। এটা ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা প্রকাশ করা হতে পারে, তোমাদের যেটা ইচ্ছা প্রকাশ করো, বাট এটার জিনিসটা হচ্ছে একই। আচ্ছা, এখানে হাফ আছে ভাইয়া। দেখো, আমার ধারকত্ব দেওয়া আছে, আমার বি গোলকের ধারকত্ব দেওয়া আছে কত? মিউ ফ্যারাডে। ভাইয়া এই চিহ্ন মানে কি?
এই জন্য বলা হয় মিউ বা মাইক্রো বলা হয়। মাইক্রো মানে কি 10 ইনভার্স 6 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করতে হয়, 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা বলতে পারি যে ওর যে তোমার হচ্ছে কত ধারকত্ব সি দেওয়া আছে, কত দেওয়া আছে 20 গুণ 10 টু দি পাওয়ার -6 ফ্যারাডে। মানে আমরা মাইক্রো ফ্যারাডে থেকে এটা গুণ দিয়ে ফ্যারাডে নিয়েছি, বুঝছো? এখন মান বসাই দিই ভাই, মান বসাও। এটাকে এদিকে মান বসানো দরকার আছে, আমরা একটু ওদিকে নিচে বসাই, অন্যটা জায়গায় বসাই, আমরা একটু অন্য জায়গায় বসাই। দেখো এখানে বসাই, মনে করো আমার হচ্ছে ইউর মান দেওয়া আছে কত 0.225 জুল, 0.225 জুল। আচ্ছা, আমাকে দেওয়া আছে সির মান, ধারকত্ব কত ভাইয়া? এইগুলোকে ধারকত্ব 20 মাইক্রোফ্যারাডে, 20 মাইক্রোফ্যারাডে। এটাকে আমরা 10 ইনভার্স 6 দিয়ে গুণ করছি, তাহলে আমরা ফ্যারাডে পেয়ে গেছি, বুঝছো? এটাকে রেখে দিই। আর আমরা কিছু আছে, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না তো আসলে ভাই। আমরা এখান থেকে কি জানি? আমরা জানি তোমার হচ্ছে ইউ সমান সমান হাফ সি ভি স্কোয়ার। এখন হচ্ছে আমরা এখানে মানগুলো বসাই দিই, 0.225 সমান সমান হাফ ইন্টু এই যে তোমার সির মান কত 20 গুণ 10 টু দি পাওয়ার -6 ভি স্কোয়ার। ভাই ভির মানটাই তো বের করবো, এই ভি এর মানটাই তো বের করবো। কত আসে দেখি, এই সব কিছুকে ওই পাশে নিয়ে যাও, আর ভি স্কোয়ার আছে রুট করে দাও, শেষ। কত 0.225কে 2 দিয়ে গুণ করো, ডিভাইড বাই 20, কত আসে? এটাকে আবার ডিভাইড বাই 10 টু দি পাওয়ার -6। আচ্ছা, এটাকে রুট করো, 150 আসে। নিজেরা ক্যালকুলেশন করে দেখো ভাই, ক্যালকুলেশনটা মানে আমার আশা বসে থেকো না, নিজেরা একটু মানে ক্যালকুলেশন প্র্যাকটিস করো, ক্যালকুলেটর দিয়ে নিজেরা প্র্যাকটিস করো, বুঝছো? তারপর মিলাবা যে হয়েছে কিনা। তার মানে ভি বি, অর্থাৎ আমরা যে এইগুলোটা পাইছি, বি গোলকের বিভব হচ্ছে 150 ভোল্ট, আর আমরা একটু আগে পাইছিলাম এ গোলকের বিভব হচ্ছে 99 ভোল্ট। এ গোলকের বিভব হচ্ছে 99 ভোল্ট, আর এখান থেকে এই সূত্র থেকে আমরা বি গোলকের ভোল্টেজ পাইছি, বিভব পাইছি 150 ভোল্ট। আমাকে বলো কে বড় কে ছোট? এ বড় বি ছোট। তাহলে আমাকে বলো ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে? ছোট থেকে বড়র দিকে। ছোট, ও এ বড় কেমন হয় ভাই? দেখছো কাহিনী। এখানে হচ্ছে ভাইয়া বি বড় এ ছোট, দেখছো? উপরে লিখছি একটা, নিচে বলতেছি আরেকটা, এমনই হয় মাঝে মাঝে, তো সমস্যা নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি হচ্ছে বড়, তার মানে কি যে বড় আর যে ছোট আমরা দেখবো কি ছোট থেকে বড়র দিকে যাবে। তার মানে ইলেকট্রনটা কি করবে ভাইয়া? এ থেকে বির দিকে যাবে। এ গোলক থেকে বি গোলকের দিকে ইলেকট্রন যাবে। যদি পরীক্ষায় প্রশ্নে বলতো যে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, দুইটা গোলককে তার দ্বারা সংযুক্ত করলে যেহেতু বিভব পার্থক্য আছে, তার মানে অবশ্যই কি তোমার তড়িৎ প্রবাহটা হবে কোন দিকে? হবে উল্টা দিকে। ইলেকট্রন যেদিকে যাচ্ছে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে। তড়িৎ প্রবাহ হবে বি থেকে এর দিকে তড়িৎ প্রবাহ হবে বা বিদ্যুৎ প্রবাহ হবে, বুঝছো? এইগুলো ভাই একটু যদি বুঝতে পারো তাহলে কিন্তু মোটামুটি তোমার আর কিচ্ছু বোঝা লাগবে না, তুমি সব টাইপের প্রশ্ন ভাই এখান থেকে পারবা অ্যান্সার করতে ইনশাল্লাহ, বুঝছো? জাস্ট কনফিডেন্সটা লাগবে, প্র্যাকটিস করতে করতে ভর্তা বানায় ফেলবা, দেখলেই যেতে পারো। ক্যালকুলেশন এত বেশি করবা যাতে মনে করো হাতের মধ্যে খালি আঙুল খালি টাইপ করে, আর কিছু না, ক্যালকুলেটর নিবা টাইপ করবা, গেল। তো আমরা হচ্ছে এখানে আবার সুন্দর করে সব দেখবো, সব কিছু গুছানো আছে। ও 99 ভোল্ট ছিল, তারপর হচ্ছে পরেরটা কত? পরেরটা ছিল 150 ভোল্ট। দেন আমরা দেখছি যে এখানে এই গোলকের বিভব বি গোলকের থেকে কম, সেহেতু এ থেকে বির দিকে যাবে, শেষ। সুন্দর করে এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, নিজেরা দেখে নিতে পারবা। আসো পরের সিকিউরটা দেখি। এখানে একটা দূরত্বে দুইটা গোলক আছে, গোলকের চার্জ দেওয়া আছে, দেখো একটা হচ্ছে +70 কুলম্ব, একটা হচ্ছে -30 কুলম্ব। ভাই এখানে সি মানে কি ধারকত্ব নাকি? না, চার্জের একক হচ্ছে কুলম্ব। কুলম্বকে আমরা বড় হাতের সি দ্বারা প্রকাশ করি, বুঝছো? আচ্ছা, পি ও কিউ একই উপাদান দ্বারা গঠিত এবং সমান ব্যাসার্ধের গোলক। একই উপাদান দ্বারা তৈরি হইলে সমান ব্যাসার্ধের দুইটা গোলক হইলে কিছু কাহিনী আছে, মজা আছে, একদম সহজ করে দেয়। কিভাবে দেখবা? আসো দেখি। আমরা একদম ডিরেক্টলি গ আর ঘতে চলে যাব, ঠিক আছে? আসো।
আর এগুলো কখন তোমরা হচ্ছে পড়া নিজেরা পড়ে ফেলতে পারবা। ভাইয়া বলছে চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়ারত বল কত। ভাই এই প্রশ্নটা তুমি দেখবা তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এই প্রশ্নটা তোমাদের 90% প্রশ্নের গ নাম্বারে থাকবে। 90% প্রশ্নে গ নাম্বার থাকবে ক্রিয়ারত বল কত, অথবা প্রশ্নে একটু ঘুরায় পেঁচায় বলতে পারে যে বলটা কোন ধর্মী, এই দুই গোলকের মধ্যবর্তী যে বল কোন ধর্মী, আকর্ষণ ধর্মী নাকি বিকর্ষণ ধর্মী, এইটাও প্রশ্ন করতে পারে। তো আমরা ভাইয়া একটু খেয়াল রাখবো যেটাই বলুক উত্তর সেম। আমরা আগে বলের মানটা বের করব, যদি প্লাস আসে বলের মান প্লাস আসলে বিকর্ষণ ধর্মী, আর যদি মাইনাস আসে মাইনাস দিয়ে আকর্ষণ ধর্মী বোঝায়, শেষ। ভাই সিম্পল, মনে রাখো ভাই, একটা প্লাস আর একটা মাইনাস কি করে, প্লাস মাইনাসকে কি করে, আকর্ষণ করে। তুমি যদি প্লাস মাইনাসকে গুণ করো অ্যান্সার কি হয়, প্লাস মাইনাসকে গুণ করলে কি হয়, মাইনাস হয়। তো আকর্ষণ করে, মাইনাস দিয়ে আকর্ষণ বোঝায়, শেষ। আবার একটা প্লাস কি করে, বিকর্ষণ করে, তার মানে প্লাস হলে বিকর্ষণ বোঝায়। একইভাবে দুইটা মাইনাস কি করে, পরস্পরকে বিকর্ষণ করে, মাইনাস মাইনাসে গুণ করো প্লাসই তো হয়। তার মানে এই যে সমধর্মীয় চার্জগুলা পরস্পরকে বিকর্ষণ করে, আর এই বিকর্ষণকে আমরা প্লাস দ্বারা বোঝাবো। আর বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তখন আমরা মাইনাস দিয়ে আকর্ষণ বোঝাবো, শেষ। বুঝছো? এখন তুমি এই টাইপের সব প্রশ্ন পারবা, তারপরে করে আর কি, নাহলে বলবো যে ভাইয়া ম্যাথ না করে দিছে, ম্যাথ করে দেয় না। দেখো ভাইয়া সূত্র কি, এফ সমান কে Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। আর মানে কি, মধ্যবর্তী দূরত্ব। এখানে অনেকে ডিও দিতে পারো, আর যদি না দাও তুমি ডি দিতে পারো, সমস্যা নেই, তুমি ডি ইউজ করো, কোনো সমস্যা নেই। জাস্ট বলে দিবা যে গোলকের কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। ভাইয়া এই জায়গায় তোমরা ভুল করবা। যদি এমন হইতো যে শুধুমাত্র ব্যাস, এই যে পরিধি থেকে পরিধি এই দূরত্ব দেওয়া আছে 1 মিটার, তুমি যদি এইটাকে আর অথবা ডি দ্বারা করে ফেলতা, ম্যাথ শেষ। ভুল করা যাবে না। কারণ কি ভাইয়া, আমাদেরকে নিতে হবে একদম কেন্দ্র থেকে কেন্দ্র। এবং দেখো প্রশ্নের দিকে খেয়াল করবা, প্রশ্নে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে। এখানে দেখো একদম কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত গেছে, তার মানে এটা ঠিক আছে। আমি শুধুমাত্র এই 1 নিয়ে করতে পারবো, বুঝছো? সোজা কথা বললে মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে দুইটা গোলক বা যে কোনো কিছুর মাঝখানে বা কেন্দ্র থেকে আমরা হিসাব করব, বুঝছি? ওকে, বা ভাই এখন ভ্যালু বসাও, কে এর মান বসাও। এটা করাবো না, জাস্ট মানগুলা বসায় তোমাদের একজন রেখে দিব, তোমরা ক্যালকুলেশন করবা, আর উত্তর তো দেওয়াই আছে এখানে, সব করে ফেলতে পারবা। Q1 মানে কত, এই যে প্লাস 70 কুলম্ব গুণ করো Q2 মাইনাস 30 কুলম্ব ডিভাইড বাই মধ্যবর্তী কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, 1 মিটার। 1 কি স্কোয়ার করে দাও, ক্যালকুলেশন করবা, অ্যান্সার দেখবা মাইনাস আসছে, মাইনাস সামথিং আসছে, এত নিউটন। বলের একক কি ভাই, তড়িৎ বল বলুক, মহাকর্ষ বল বলুক, যেই বল ইচ্ছা বলুক, একক হচ্ছে নিউটন, শেষ। এখন এই প্রশ্ন যদি আবারও বলি, যদি জিজ্ঞেস করতো এই বলটা, মধ্যবর্তী তড়িৎ বলটা বা মধ্যবর্তী ক্রিয়াশীল বলটা কোন ধর্মী, মাইনাস আসছে, আকর্ষণ ধর্মী। এটা বোঝাই যাবে, নর্মাল কমন সেন্স। এই প্লাস মাইনাসকে আকর্ষণই করে, মাইনাস প্লাসকে আকর্ষণই করে। তো এটা নিয়ে আসলে কনফিউশন হওয়ার কথা না। ওকে, তারপর দেখি আমরা পরের প্রশ্নে, ঘ নাম্বারটা দেখে আসো। চার্জ দ্বয় স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে। কথাটা অনেক বড়, একদম সোজা। এখন যেভাবে আছে এটা হচ্ছে ধরো প্রথম অবস্থা, এরপরে আমি কি করছি, এদেরকে আমি সংযুক্ত করে মানে একসাথে স্পর্শ করায় এরপর আবার দূরে রাখছি। ওই যে স্পর্শ করানোর সময় একটা ঘটনা ঘটে, তখন কি হয়ে যায় জানো, স্পর্শ করানোর সময় ওদের বিভব সেম হয়ে যায়। আর যদি এটা একই ব্যাসার্ধের হয় এবং একই উপাদান দ্বারা তৈরি হয়, তখন কি হয়, এদের চার্জও সেম হয়ে যায়, মানে একদম দুই পাশে সমান চার্জ হয়ে যায়। তখন আমরা গড় চার্জ ব্যবহার করি, শেষ। কিছু বুঝো নাই? আসো বুঝাই, একদম স্টেপ বাই স্টেপ দেখবো ভাইয়া। আমরা এই জিনিসটা আবার একটু আঁকবো, 70 - 30 একটু আঁকি, একদম আমরা এইখানে সুন্দর করে আঁকবো, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ ম্যাথটা করব। বুঝো ভাই, এইখানে আমাকে বলা আছে
যে এটা হচ্ছে +70 কুলম্ব, এটা হচ্ছে আমার -30 কুলম্ব। বুঝছো? এটা হচ্ছে প্রথম অবস্থা, যখন মনে করে স্পর্শ করানো হয় না। প্রথমে কি হয়েছে ভাইয়া, দুইটা হচ্ছে চার্জ আলাদা আছে। আমাকে বলছে কি যে নিরপেক্ষ বিন্দুর অবস্থানের পরিবর্তন। ভাইয়া পরিবর্তন মানেই বিয়োগ, পরিবর্তন মানেই পার্থক্য বা বিয়োগ করতে হয়। ভাইয়া আগে আমরা প্রথম অবস্থা দেখি, এইখানে নিরপেক্ষ বিন্দু কোনটা? আচ্ছা ভাইয়া নিরপেক্ষ বিন্দু বলতে কি বোঝায়? নিরপেক্ষ বিন্দু বলতে কি বোঝায় বুঝো? এই যে তোমার হচ্ছে এই কি বলে চার্জ দেওয়া তোমার হচ্ছে এই দুটা গোলক, যে এই দুটাকে যদি আমি স্পর্শ করাবো, হ্যাঁ চিন্তা করো, স্পর্শ করানোর আগ পর্যন্ত তো নর্মাল এটা থাকবে। এখন নিরপেক্ষ বিন্দু বলতে বোঝায় আমি যদি ওইখানে কোনো একটা মনে করো কোনো বস্তুকে রাখি, এটা +1 কুলম্ব, 1 কুলম্ব চার্জে কোনো বস্তুকে রাখি, তাদের মধ্যে এদের দুজনের কি হবে, তোমার বল টানাটানি সমান হবে। সোজা কথা বললে তাদেরকে মধ্যবর্তী বল সমান হবে। বুঝছো? আমি ধরে নিতে পারি দেখো, ধরো এই প্লাস এই মাইনাসকে এদিকে টানতেছে, প্লাস মাইনাসকে তার দিকে টানতেছে, মাইনাসও প্লাসকে তার দিকে টানতেছে, তাই না? টানাটানি করতেছে। ধরলাম ও ওরে F1 বলে টানতেছে, যে পি কিউকে F1 বলে টানতেছে, আবার কিউ পিকে F2 বলে টানতেছে। বুঝছো ভাইয়া? নিরপেক্ষ বিন্দু মানে কি? এমন একটা বিন্দু থাকবে যেই বিন্দুতে তোমার হচ্ছে এই বল দুটা সমান হবে। ঠিক আছে? তো আমি এইটা ধরো, আমি যদি ওই যে যেটা বলছিলাম যে 1 কুলম্ব আধান রেখে করবো, এটা হচ্ছে আসলে তড়িৎ তীব্রতার ক্ষেত্রে আমরা নর্মালি এখানে বল দিয়ে করে ফেলি। ঠিক আছে? ধরো এই পয়েন্টটা দেখো, এই মাঝখানে কোনো একটা বিন্দুতে ধরলাম আমি, কি হবে ভাইয়া? আচ্ছা এখানে ঝামেলা আছে, মাঝখানে হবে না। এই যে এখন তোমাকে এই বেসিকটা একটু বুঝাই আসো, মাঝখানে কেন হবে না। দেখো ভাইয়া, একটা প্লাস আর একটা মাইনাস, বুঝো? আমি যদি ভাইয়া এখন কি করি, আমি মনে করো এটা তো চার্জ বেশি, হ্যাঁ এর শক্তি বেশি, যার চার্জ বেশি তার শক্তি বেশি, মনে করো সে কি করবে, মাইনাসটা বেশি তার কাছে নিয়ে আসবে না? বলো, তার কাছে নিয়ে আসবে। আচ্ছা, এবং তোমার হচ্ছে কি বলে, ও কিন্তু ওরা অত বেশি টানতে পারবে না। হ্যাঁ, তার মানে আমি বলতে পারি যে এখানে আসলে এইটা এই বলটা একে টানে এদিকে নিয়ে আসবে। তো এটা আসলে নর্মালি আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা জাস্ট মনে করো মাঝখানে বাইরে দেখালে ভালো হয়, বাট মাঝখানে ধরে দেখি কি আসে। যদি মাঝখানে ধরে কি আসে এই জিনিসটাকে দেখি। আসো ধরে আমরা এই যে পি বিন্দু থেকে মনে করো এই যে এক্স দূরত্বে, পি বিন্দুর কেন্দ্র থেকে মনে করো এক্স দূরত্বে আমরা নিরপেক্ষ বিন্দু পাইছি। মনে করো আমরা নিরপেক্ষ বিন্দু পাইছি। নিরপেক্ষ বিন্দু মানে কি ভাইয়া? যে বিন্দুতে কোনো বল কাজ করবে না, অর্থাৎ এই দুইটা টানাটানির কারণে একটা জায়গায় মাঝখানে যেটা ধরলাম যে এটা কোনো বল কাজ করবে না। দেখি মাঝখানে ধরলে কি হয়, মানে অ্যান্সারটা আসে। আচ্ছা তাহলে ভাই আমি যদি বলি এখন এই যে এক্স দূরত্বে যদি মনে করো বস্তুটাকে নিয়ে আসে, আচ্ছা এইখানে না, তাহলে আসলে ওই একই ঝামেলাই হয়, বুঝছো? এইভাবে আসলে করতে গেলে একই ঝামেলাই হবে। তাহলে হচ্ছে আমরা ওই যে তোমার যে অর্থনাট টেনে নিয়ে আসবে, তাহলে আমরা মাঝামাঝি যে বিন্দুটাকে আমরা ধরো এমন একটা জায়গায় কোনো একটা বস্তুকে রাখি যেটা হচ্ছে তোমার কি বলে স্থির থাকবে। কোনো একটা চার্জকে রাখলে সে কোনো বল অনুভব করবে না, তাহলে আমরা ওইটাই দিয়েই করি। হ্যাঁ, নর্মালি দিয়েই করি, কারণ এখানে তাহলে সবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা বাদ দাও, আসো যেটা প্রথমে বলছিলাম ওইটা নর্মালি করবো। আমরা একটা +1 কুলম্ব চার্জকে আনবো। +1 কুলম্ব চার্জ যদি আনি, +1 কুলম্ব চার্জকে যদি আমি আনি, তাহলে এর কোন জায়গায় এই বস্তুটাকে এই 1 কুলম্বকে রাখলে এই দুইজন মিলে তোমার হচ্ছে এদের কি থাকবে, তোমার টানাটানি করার পরে এদের কি থাকবে, লব্ধি বল শূন্য থাকবে, সোজা কথায়। আচ্ছা তাহলে এখন মনে করো এখানে হচ্ছে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তো এটা আমরা এখানে আঁকছি। আমি যদি ভাইয়া মাঝখানে কোথাও রাখি, মাঝখানে কোথাও +1 কুলম্বকে রাখি, তাহলে হ্যাঁ বুঝো এই 70 কুলম্ব +1 কুলম্বকে ধাক্কা দিয়ে একদম কি করবে, ডান দিকে পাঠিয়ে দিবে। এই ও প্লাসকে বিকর্ষণ করে ডান দিকে পাঠিয়ে দিবে। আচ্ছা, আর এইখানে -30 কুলম্ব এই প্লাসটাকে টেনে ওর কাছে নিয়ে আসবে।
আলটিমেটলি আসলে মনে রাখবা যখনই প্লাস অথবা মাইনাস থাকবে একসাথে, প্লাস এবং মাইনাস বিপরীতধর্মী চার্জ যখন থাকবে তখন যে ছোট তার পাশে ওই চার্জটা চলে যায়। তো আমরা ধরলাম এই পাশে মনে করো কোনো একটা জায়গায় এই চার্জটা এখান থেকে এইখানে চলে আসবে, ধাক্কাধাক্কির ফলে এরে ধাক্কা দিবে ও ওরে টানবে, টেনে একদম এই পাশে চলে আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে মনে করো, ও আচ্ছা ভাই ছোট বলতে কিন্তু আবার মাইনাস দিয়ে বুঝো না যে -30 মনে হয় ছোট। এটা এমন হইতে পারতো যে এটা হচ্ছে +30, বুঝছো, এবং এটা হচ্ছে তোমার হচ্ছে -70, ধরো এমন হয়েছে। তার মানে কি এই +30 কি ছোট, মানে +30 কি বড়, প্লাস যেহেতু আছে এটা কি বড় না ভাই? সংখ্যাটা দেখবা, শুধু সংখ্যাটা দেখবা যে কে বড় কে ছোট। এখানে কিন্তু ভাই 30 ছোট 70 বড়, যদিও মাইনাস আছে, মাইনাস দিয়ে তার ধর্ম বোঝায়, বুঝছো। এখানে মাইনাস দিয়ে এমন না যে সে 0 থেকে নিচের দিকে আছে আর 30 মানে 0 থেকে উপরের দিকে আছে, এমন কিন্তু না ভাইয়া। মাইনাস দিয়ে এখানে জাস্ট কি বোঝায়, তার ধর্মটা বোঝায়। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাইয়া আমরা ধরলাম যে এইখানে এই যে এটা হচ্ছে তোমার কি ছিল পি, ওটা কিউ, পি এটা হচ্ছে কিউ, কিউ এর কেন্দ্র থেকে মনে করো এক্স দূরত্বে হচ্ছে আমি নিরপেক্ষ বিন্দু পাবো, যেখানে কোনো একটা বাইরে থেকে আধানকে রাখলে সে হচ্ছে কোনো বল অনুভব করবে না। এই দুইটা গোলকের কারণে এখানে কোনো এক্সটার্নাল কোনো আর কোনো বল অনুভব করবে না, বুঝছো। অর্থাৎ যেখানে বল সমান, সোজা কথা বললে যেখানে বল সমান। তাহলে ভাই আমি যদি বলি এখন এই যে +1 জন্য তোমার হচ্ছে পি এবং কিউ এর দুইটা বল বের করি, তাহলে পি এর জন্য দেখো আগে পি বের করি। পি এর জন্য ভাইয়া বলটা কত হবে, এফপি সমান দেখো বুঝো, পি থেকে +1 কুলম্ব কত দূরে আছে বলো তো? মাঝখানে ছিল ভাইয়া মধ্যবর্তী দূরত্ব এখান থেকে এইখানে, সেটা হচ্ছে 1 মিটার। 1 মিটার আগে থেকেই ছিল, 1 মিটার ছিল। আরও এক্স মিটার ধরছি, এক্স এর মানটাই বের করব। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কে, তারপর হচ্ছে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। হ্যাঁ, আর দাও অথবা ডি দাও, তোমার যেটা সুবিধা দিতে পারো, সমস্যা নেই। এখানে মানগুলা বসাও, 9 × 10⁹ ইন্টু এই যে পি, এটার যে চার্জটা ভাইয়া কত, +70 কুলম্ব, +70 কুলম্ব। আচ্ছা ভাই আমরা এখানে শুধু মানে প্লাস মাইনাস দেবো না, হ্যাঁ আমরা শুধু জাস্ট মানটা নেব, কারণ আগেই বলছি প্লাস মাইনাসটা শুধুমাত্র মানে তোমার একটা বল বের করার জন্য, মধ্যবর্তী আকর্ষণ বল বের করার সময় তখন বোঝায় যে আকর্ষণ ধর্মী নাকি বিকর্ষণ ধর্মী, এছাড়া অন্য জায়গায় প্লাস মাইনাসের কোনো কাজ নেই, বুঝছো। তো আমরা নর্মালি এখানে শুধু মানটা নেব। তাহলে এখানে যদি এটা বসাই, আর এই যে Q2 কত ভাই, আমরা এখন এখানে 1 ধরবো। আমরা কি করতেছি, এই বস্তুর জন্য এই আধানের উপরে তোমার হচ্ছে কি বলে তড়িৎ বলটা বাইর করতেছি, এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 + x, 1 + x, এটার উপরে একটা স্কোয়ার, বুঝছো। এবং সেম ভাবে ভাই এখানে একটা মান পাবো, আচ্ছা মানটা পরে করবো আমরা। হ্যাঁ, সেম ভাবে কিউ এর জন্য, হ্যাঁ কিউ এর জন্য কি করব, আমরা একটা বল পাবো, সেটা হচ্ছে এফ কিউ, সেটা কত কে ইন্টু, আবার সেম সূত্র ভাইয়া, সেম সূত্র। এখন জাস্ট মান বসাবো আর কি। দেখো এবার হচ্ছে কত, এবার আমরা কিউ এর জন্য বের করতেছি, তার ওর আধানটা কত, -30 নিব না, আমরা শুধুমাত্র 30 নিয়ে করি আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে মানটা নিয়ে করি, এবং তোমার হচ্ছে ইন্টু 1, এটার মান তো 1 ফিক্সড, ডিভাইড বাই আমরা হচ্ছে দূরত্ব কত ভাই, দেখো কিউ থেকে 1 এর দূরত্ব কিন্তু শুধু এক্স, কিউ থেকে 1 এর দূরত্ব শুধু এক্স, তার মানে আমরা এখানে শুধুমাত্র আমরা এক্সটা বসাবো, উপরে একটা স্কোয়ার আছে, এটা হচ্ছে আমার দূরত্ব এবং সবকিছু বসানো শেষ। আমার কি ভাইয়া, নিরপেক্ষ বিন্দু পাওয়ার শর্ত হচ্ছে দুইটা বল সমান হইতে হবে, দুইটা বল সমান হইতে হবে। এর মানে কি ভাইয়া, অর্থাৎ এফপি প্লাস এফ কিউ 0 হইতে হবে, এটাকে বলা হয় লব্ধি বল। অথবা এমন হইতে পারে তোমার, ও সরি আমি কি বললাম, দেখো বলতেছি একটা লেকচার একটা, সমান বলতেছি তোমার এরকম হবে, এফপি সমান এফ কিউ হবে, বুঝছো। অথবা তাদের লব্ধি বল 0 হবে, এটা ঠিক আছে, আগেরটা ঠিক আছে, যোগ ওইটা করলে সমস্যা হবে কি, তোমার হচ্ছে তখন আবার ওই যে কি বলে তোমার ওই যে একদম প্লাস মাইনাস সহ একটা সবকিছু আমরা করতে পারি। আচ্ছা, তো আমরা এটা না নিব, আমরা জাস্ট
মানটা নিয়ে করি আর কি। হ্যাঁ, তা দেখো আমার এখানে তোমার কত ছিল, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডিভাইড বাই আচ্ছা 1 প্লাস এক্সের স্কোয়ার, সাথে ছিল কত 70। আচ্ছা সমান সমান এখানেও সেম ইন্টু 30, এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার। দেখো ভাইয়া উপরের অংশটা কাটাকাটি চলে যায়, এই 9 এইটা এই মানটা কেন বসাইছি তোমাদেরকে একটু বোঝানোর জন্য। এই মানটা না বসা ডিরেক্টলি করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে তোমার কি ভাই হলো, দেখো তো তুমি এই পাশে আছে 70, নিচে হচ্ছে 1 প্লাস এক্সের স্কোয়ার, আর এই পাশে কি আছে 30, নিচে হচ্ছে তোমার এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো এখন ভাইয়া আমরা উভয় পক্ষে রুট করব। কেন? তাহলে আমার স্কোয়ারটা চলে যাবে, তাহলে উপরে কি হবে ভাইয়া, উপরে থাকবে √70, নিচে হচ্ছে 1 প্লাস এক্স, আর নিচে হচ্ছে এই পাশে √30, নিচে হচ্ছে শুধু এক্স। এখন জাস্ট ক্যালকুলেশন করো, উপরে কত ক্যালকুলেশন করলে কত আসে, 70কে রুট করলে কত আসে 8.37 আর গুণ করে দাও, একবার আর গুণ করে দাও, তাহলে হচ্ছে এক্স, আর এই পাশে √30 করলে কত আসে, √30 মানে হচ্ছে 5.48, এটার সাথে গুণ করে দাও 1 প্লাস এক্স। ভাই আমি একবারে আর গুণ করে দিছি। অতএব তুমি যদি এক্স এর মানটা বের করতে চাও, এক্স সমান কত হবে, এক্স এর মান হবে তোমার হচ্ছে এই যে এইটা এই পাশে নিয়ে আসো, আমি একবারে করতেছি, তোমরা ভেঙে ভেঙে করো। হ্যাঁ, তোমরা ক্যালকুলেশনটা ভেঙে ভেঙে করো, তোমরা এটা ভাঙবা, তারপরে এক্সটাকে এই পাশে আনবা, তারপর ভাগ করবা। তো আমি একবারে করে ফেলতেছি, 8.37 থেকে 5.48টা বিয়োগ করলে কত আসে তোমার 2.89, তারপর 5.848কে অ্যান্সার দিয়ে ভাগ করলে আসবে 1.896, মানে 1.9 মিটার। দেখো কি হইল, হ্যাঁ আমরা এখানে এক্স এর মানটা পাইছি, এবং সেটা কত 1.9 মিটার, অর্থাৎ এই যে এই এক্স এর মান হচ্ছে 1.9 মিটার। কিউ থেকে 1.9 মিটার বাইরের দিকে তোমার নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে নিরপেক্ষ বিন্দু হচ্ছে এইটা, কত দূরত্বে, কিউ থেকে 1.9 মিটার দূরত্বে। এখন যদি আমাকে বলা হয় যে এটা কিন্তু প্রথম পার্ট শেষ করছি মাত্র, এখনো দ্বিতীয় পার্ট বাকি আছে। দেখো আমাকে বলছে তুলনা করতে, মানে শুরুতে যেভাবে ছিল আমার কি করতে হবে, বল বের করতে হবে, ওইখান থেকে দূরত্ব বের করতে হবে। তারপর আমরা কি করবো, স্পর্শ করানোর পরে আবার আগের জায়গায় রাখবো, এবার আবার বল বের করতে হবে, আবার কি করতে হবে, দূরত্ব বের করতে হবে। তারপর জাস্ট দেখতে হবে যে তোমার হচ্ছে নিরপেক্ষ বিন্দুর কি পরিবর্তন হয়, অবস্থানের পরিবর্তন, মানে x1 থেকে x2 বিয়োগ করবো, দুইটা x পাবো না, ওইটা বিয়োগ করে দেবো, শেষ, এটাই তোরটা। আসো এখন মনে করো আমরা স্পর্শ করাবো, প্রথম পার্টটা আমরা মোটামুটি বুঝলাম, একটা পাইছি। এখন হচ্ছে আমরা এই গোলক দুটাকে স্পর্শ করাবো, কি করবো, স্পর্শ করানোর পরে আমি তাদেরকে আবার আগের জায়গায় রাখবো, দেখো এখন স্পর্শ করানোর পরে তাদের বিভব সমান হয়ে যায়, এবং তাদের ব্যাসার্ধ যদি সমান থাকে, তাদের আয়তন মানে তোমাদের হচ্ছে সবকিছু মনে করো সমান আছে, তোমার হচ্ছে উপাদান আগের মতোই আছে। তাহলে এর যে +70 কুলম্ব, এর যে -30 কুলম্ব, এইটা আর থাকে না, এটা আলাদা থাকে না, যোগ হয়ে গেলে এরা সব মিলেমিশে একাকার হয়ে যায়। এরা তখন কি হয়ে যায়, জাস্ট নর্মালি যোগ হয়ে যায়, 70 +70 -30 যোগ হয়ে যায়, এবং তারা সমান ভাগ হয়ে যায়, তাদের কি প্রত্যেকের মধ্যে সমান থাকে। তাহলে মানে কি, যদি গড় করি কত আসবে, 70 থেকে 30 বিয়োগ করলে আসবে 40 +40 আর কি বাই 2, তার মানে 20 কুলম্ব। অর্থাৎ স্পর্শ করানোর সাথে সাথে ওদের এখন প্রত্যেকের মধ্যে +20 কুলম্ব করে চার্জ হয়ে গেছে। বুঝো ভাইয়া, আমি জানি ম্যাথটা একটু বড় লাগতেছে এবং একটু তোমাদের হচ্ছে কনফিউশনে পড়তে পারো, ঠিক আছে। তো এইটা আমরা অনেকভাবেই বুঝাইতে পারি, করতে পারি, বাট আমি পুরো ম্যাথটা শেষ করি, তারপর তোমাদেরকে সহজ স্টেপটা বুঝাই দেবো। মাত্র 4টা স্টেপে তুমি হচ্ছে এই ম্যাথটা করে ফেলতে পারবা, বুঝছো। একটু জাস্ট ভেঙে দেখতেছি আমরা। এখন দেখো স্পর্শ করাইছি,
তারপর আবার আলাদা করছি, স্পর্শ করানোর পরে প্রত্যেকের মধ্যে মানে জাস্ট গড় চার্জটা, ও পাবে 20, ও পাবে 20, ঠিক আছে? এমন যদি হইতো -100 কুলম্ব, -40 কুলম্ব, এদেরকে আমি স্পর্শ করাইছি, তখন কি হইতো? সেম ভাই, যোগ করবা, -100 -40 যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে পাবে কত? -140/2 -70 কুলম্ব। তখন কি হইতো জানো? তখন এটা -70 হইতো, এটা -70 হইতো, শেষ, একই জিনিস, জাস্ট গড় মানটা নিবা আর কি, কারণ তারা তখন সমান মানের হয়ে যায় আর কি। তো ভাইয়া এখন চিন্তা করো, আমার এখানে যখনই দুইটা একই সমধর্মী চার্জ থাকে, দুইটা সমধর্মী চার্জ থাকে, মনে রাখবা ভাইয়া, দুইটা সমধর্মী চার্জ, এটা প্লাস প্লাস হোক মাইনাস মাইনাস হোক, তাদের নিরপেক্ষ বিন্দু, তাদের নিরপেক্ষ বিন্দু মানে কি? যেই বিন্দুতে তাদের লব্ধি বল শূন্য, বুঝছো? অর্থাৎ ওরে যে বলে টানতেছে ওরে সেই বলে টানবে ওই মাঝখানের ওই পয়েন্টটাতে, বুঝছো? অথবা অথবা আমি যদি ওই পয়েন্টে অন্য কোনো এক্সট্রা কোনো কিছু রাখি, 1 কুলম্ব চার্জ বাইরে থেকে নিয়ে আসি, তাহলে কি হবে? আমার হচ্ছে ওই পয়েন্টটাতে আমার হচ্ছে কি ভাইয়া, তাদের হচ্ছে দুজন মিলে সমান বলেটাকে টানবে, বুঝছো? আমরা অন্য কাউকে নিয়ে আসবো, সহজ কথায় বললে। আচ্ছা ভাইয়া একটু বুঝো, একটু বুঝো, আমি মনে হয় তোমাদেরকে সহজ করে বলি জিনিসটা। দেখো, একটা বস্তুকে যখন আমি কাছে নিয়ে আসি, কোনো একটা বস্তু কাছে নিয়ে আসি, বুঝো, আমি যখন কোনো একটা বস্তুকে আরেকটা বস্তু কাছে নিয়ে আসি, তারা আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। এখন আমি তাদের মধ্যে একটা বিন্দুতে আমি আসলে তাদের বল কোথায়, তাদের বলটা আসলে আকর্ষণ বিকর্ষণ করে কোথায় শূন্য হইতেছে ওইটা বুঝতে পারি। তো ওইটা বোঝার জন্য মানে আমার কি করতে হবে? এক্সট্রা আরেকটা 1 কুলম্ব চার্জকে এখানে নিয়ে আসতে হবে। ওই 1 কুলম্ব চার্জকে আমরা এখানে হিসাব নিকাশ করবো যে ওই পয়েন্টটা কোথায়, দূরত্বটা বের করবো। 1 কুলম্ব কেন? কারণ 1-এর সাথে হিসাব নিকাশ করতে সহজ হয়, বুঝছো? আচ্ছা, তো এখন আমরা ভাইয়া যখনই একই ধরনের প্লাস প্লাস হবে অথবা মাইনাস মাইনাস হবে, তখন তাদের নিরপেক্ষ বিন্দুটা হবে, মনে রাখবা, মাঝামাঝি কোনো একটা জায়গায়, তাদের মধ্যবর্তী কোনো একটা জায়গায় হচ্ছে তাদের নিরপেক্ষ বিন্দু আমরা পাবো। আর যখনই বিপরীত ধর্মী চার্জ, একটা প্লাস আর একটা মাইনাস অথবা একটা মাইনাস আর একটা প্লাস হবে, তখন যে মাইনাস থাকবে, বুঝো বুঝো, মাইনাস বলতে আসলে আবার এটা না, যে কম থাকবে, সোজা কথা বললে মনে করো ও হচ্ছে 60 কুলম্ব, ও হচ্ছে মনে করো 110 কুলম্ব আছে, -110 কুলম্ব, -110 কুলম্ব, এটা হচ্ছে +70 কুলম্ব। কার পাওয়ার বেশি? একটু আগে কিন্তু বলছি -110, মাইনাসটা ভুলে যাও, এটা জাস্ট আকর্ষণ বিকর্ষণ করার ধর্মটাকে বোঝায়। মান কত? 110 না? কে বড়? 110, তার মানে 110-এর দিকে চলে আসবে, 110-এর দিকে চলে আসবে, বুঝছো? দেখো, মনে করো এটা হচ্ছে +1 কুলম্ব, আমি এই প্লাসকে, এই প্লাস ধাক্কা দিবে এবং এই মাইনাসটা এই প্লাসকে তার দিকে আকর্ষণ করবে, এমন জোরে আকর্ষণ করবে সে মাইনাসের দিকে চলে আসবে, বুঝতে পারছো? এটাই কথা, এটাই কথা, সিম্পল জিনিস। আচ্ছা, তো এখন আমরা একটু এই ম্যাথটা করে ফেলি। অনেক কিছু ভাই বুঝাইছি, এগুলো আসলে যতভাবে কেস আসতে পারে, যত কেস আসতে পারে সবগুলো মোটামুটি বুঝাইছি, যাতে তোমরা প্রশ্ন দেখলে ভয় না পাও, বুঝছো? আচ্ছা, যে কখন ভিতরে কখন বাইরে এটা যদি বুঝতে পারো, এই টাইপের সব ম্যাথ পারবা ইনশাল্লাহ। দেখো, এখন হচ্ছে আমরা এই যে +2 এটা যদি আমি করি, ভাইয়া মনে করো আমরা মাঝামাঝি এই, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, ধরো P আর Qর মাঝে, ধরো P বিন্দু থেকে ধরো এই যে এটা হচ্ছে আমার এবার X, নতুন যে X, হ্যাঁ, এবং আগে থেকেই দেওয়া আছে তাদের দূরত্ব কি ভাইয়া? এটা আগেই দেওয়া ছিল, সেটা হচ্ছে 1 মিটার, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, আগে থেকেই দেওয়া আছে। তার মানে আমি যদি বলি এখন P বিন্দুর জন্য নতুন করে আরেকটা বল বের করব, এখন কি আধারের মান চেঞ্জ হয়েছে, তার মানে বলের মানও চেঞ্জ হবে। তাহলে P বিন্দুর জন্য কত হবে দেখি তো? FP সমান সমান হচ্ছে K ইন্টু, এবার K এর মানটা বসাবো না, ওই যে 9 ইন্টু 10⁹, এটার বসাবো না, বুঝছো? K ইন্টু তোমার হচ্ছে +20, আচ্ছা, ডিভাইড বাই x², বুঝছো? আর এখানে তোমার হচ্ছে একটা মান পাবা, আচ্ছা মানটা না বসাইলাম, এটা আমরা রেখে দিই, এভাবে রেখে দিই। আবার Q এর জন্য একটা বল পাবা, মনে করো এটা আমি হচ্ছে 1 কুলম্ব ধরছি, হ্যাঁ, তাহলে Q এর জন্য এখানে হচ্ছে 1 দিয়ে গুণ করে দাও, নাহলে আমরা বুঝতে সমস্যা হবে। আবার Q এর জন্য তোমার হচ্ছে সেমভাবে K বসাও, আবার সেমভাবে এটা বসাও, এবং এটা হচ্ছে তোমার 1, এবং এটা হচ্ছে কি ভাইয়া? পুরোটা থেকে 1 - x²
আচ্ছা, এখন যদি আমি মান বসাই তাহলে কি হবে দেখো তো। আচ্ছা, এখানে এক্স এর মান মনে হয় 0, মানে সহজ কথা আসলে, এটা তো ভাই করাও লাগে না। এবার দেখাও একটু, আমি যদি এখন আমি দেখে বুঝতে পারছি অ্যান্সার কি আসবে, এটা না দেখেও বোঝা যায় অ্যান্সার কি আসবে। যখন সমান মানের দুইটা চার্জ এবং তারা একই ধর্মী থাকে, তাদের ঠিক মাঝামাঝিতে ভাইয়া নিরপেক্ষ বিন্দু হওয়ার কথা না, তাই না? এটা কি করে দেখানোর দরকার আছে? তুমি দেখেন এই দুটা বসাও না, কি হবে জানো? এইরকম আসবে 1/x² সমান সমান 1/1 - x²। আর উপরেগুলো সব কাটাকাটি দেখো, কে 20 সব দুই পাশ থেকে কাটাকাটি চলে গেছে। তারা রুট করে দাও 1/x সমান সমান 1/1 - x। আর গুণ করো, দেখবা 2x সমান সমান 1 আসছে। তাহলে কি x এর মান কত? 0.5 মিটার। যদি তুমি তাদেরকে স্পর্শ করাও, এরপর তাদেরকে আগের জায়গায় রাখো, তাহলে তাদের নিরপেক্ষ বিন্দুটা হবে মাঝখানের বিন্দুতে। শেষ। এই যে 0.5 মিটার, অর্থাৎ এখান থেকে 0.5, আবার কিউ থেকেও 0.5ই হবে, কারণ সমান মানের বল হয়ে গেছে না, সমান বলে টানবে না, সহজ। তাহলে ভাই এটা সহজ 0.5 মিটার। আচ্ছা, এটা করে দেখানো দরকার হয় না। এখন কথা হচ্ছে আমার আগে ছিল কত? আগে ছিল এক্স এর মান, একটু দেখি তো ভাইয়া, শুরুতে একদম প্রথমে ছিল 1.9 মিটার। এটা হচ্ছে প্রথমে ছিল, প্রথমে তারপর স্পর্শ করায় যখন আবার আগের জায়গায় রাখছি, তখন তাদের এই যে তোমার নিরপেক্ষ বিন্দুটা পাওয়া গেছে 0.5 মিটার দূরে। তার মানে একবার পাওয়া গেছে 1.9 মিটার দূরে, একবার পাওয়া গেছে 0.5 মিটার দূরে। তাহলে পার্থক্য বা পরিবর্তনটা কত? 1.4 মিটার। এইটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, একদম লাস্ট অ্যান্সার। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। অর্থাৎ তোমার হচ্ছে এই যে এই +10 কুলম্ব থেকে যদি হিসাব করি, এইখান থেকে তোমার হচ্ছে একদম বাইরে, মানে মাইনাস তোমার হচ্ছে সরি এখানে না, মানে আগেরটা যে এইখানে, এই যে এইখান থেকে তোমার হচ্ছে এই পরিবর্তনটা কত? 1.4 মিটার। মানে সেটা আমরা বুঝতে পারতেছি এটা আসলে 1-এর থেকে বড়। আচ্ছা, ওটা লাগবে না আমাকে। এখন তাহলে অ্যান্সারটা কি বুঝতে পারছো? তুলনা কিভাবে হবে, যে কিরূপ পরিবর্তন যখন প্রশ্নে বলছে, কিরূপ পরিবর্তন মানে কি, জাস্ট সিম্পলি আমরা এবার স্টেপগুলো বুঝো। প্রথম অবস্থায় আমরা কি করছি? নিরপেক্ষ বিন্দু বের করছি, অর্থাৎ যেই পয়েন্টে বল শূন্য, লব্ধি বল শূন্য। এখন লব্ধি বল মানে কি, আমরা জাস্ট কি করবো, দুটাকে আমরা সমান বল ধরতে পারি, অথবা একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারি। একটা থেকে আরেকটা বিয়োগ করলে শূন্য আসবে, সমান মানেই শূন্য, এরকমই। দেখো, হয় এটা করতে পারো FP সমান সমান FQ, এটা করতে পারো সমান বলের ক্ষেত্রে, অথবা FP এটাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস করে দাও, তাহলে এই পাশে কি শূন্য হয়ে যাবে। এই দুইটা দিয়ে কি বোঝায় ভাইয়া? দুইটা দিয়ে বোঝায় নিরপেক্ষ বিন্দু অথবা সমান বল। সমান বল হইলেই এই দুইটা যে কোনো একটা লেখা যায়। দেখবা তোমার গাইডের মধ্যে, টেস্ট পেপারের মধ্যে এটাও আছে, এটাও আছে। আমি এত কথা কেন বলতেছি জানো? কারণ এই একটা কনসেপ্টের মধ্যে এই বল, তারপর হচ্ছে তোমার কি বলে নিরপেক্ষ বিন্দু, কোথায় যাবে, কি করবে, সব কিছু চলে আসছে এই একটা প্রশ্নের মধ্যে। বাকিগুলো এত সময় লাগবে না, বাকিগুলো জাস্ট একবার করবা। এই একটা প্রশ্নের মধ্যে অনেক কিছু চলে আসছে, অনেকগুলো কনসেপ্ট চলে আসছে, বুঝছো? আচ্ছা, তাহলে ভাইয়া আমার এখন এই ম্যাথের স্টেপগুলো একদম সহজ ভাষায় অল্প অল্প করে বলি, একদম সহজ করে বলি, বুঝো। দুইটা গোলক আছে, গোলকের ভিন্ন ভিন্ন চার্জ আছে। দেখবো প্রথম কাজ, এটা কি একই ধর্মী নাকি বিপরীত ধর্মী? দেখলাম যে এরা বিপরীত ধর্মী, প্লাস মাইনাস। তার মানে কি হবে? নিরপেক্ষ বিন্দু হবে বাইরে, মানে দুজনের মাঝখানে কোথাও হবে না, বাইরে কোথাও হবে। তো আমরা বাইরে ধরছি ওটা এক্স, আমরা এই যে কিউ থেকে এক্স মিটার দূরে ধরছিলাম। ধরার পর হচ্ছে আমরা কি করছি, ওই পয়েন্টের জন্য একবার এই বিন্দুর বলটা বের করছি, একবার এই বিন্দুর বলটা বের করছি, দুইটাকে সমান বলছি, যেখানে দুই সমান ওইটা নিরপেক্ষ বিন্দু, ঠিক আছে? তারপর আমরা কি করছি, এক্স এর মানটা বের করছি, 1.9 মিটার আসছে। এরপর আমাকে শর্তে বলছে, প্রশ্নে বলছে, এইবার তাদেরকে আমরা যুক্ত করছি, মিলানোর পরে আবার আলাদা করে রাখছি। এখন আমার কি হবে, চার্জগুলো সমান হয়ে গেছে, কারণ বিভব সমান, তোমার হচ্ছে সবকিছু মোটামুটি সমান। তাহলে এখন আমার হচ্ছে ভাইয়া মোটামুটি কি বলতে পারি, যে চার্জ যখন সমান হয়ে যায়, গড় হয়ে যায়, এখন নতুন যে তোমার হচ্ছে কি বলে, তোমার হচ্ছে
যে নিরপেক্ষ বিন্দু ওটা কি হবে, দেখতে হবে এটা কি ভাইয়া, এটা একটু কি, যেহেতু এরা প্লাস এবং মাইনাস, বুঝো একটু বুঝো, শুরুতে ছিল প্লাস এবং মাইনাস ছিল, তখন বাইরে হয়েছে, বাট যখন দেখলাম যে আমরা সংযুক্ত করছি বা স্পর্শ করাইছি, তখন কিন্তু ভাইয়া আর প্লাস মাইনাস থাকে নাই, তখন কিন্তু ভাইয়া দুইটাই প্লাস হয়ে গেছে। এই যে দেখো কই হয়ে যে এইটাও প্লাস হয়ে গেছে, আমরা কিন্তু গড় করছিলাম, এই যে আমরা এখানে গড় করছিলাম, এটা কিন্তু অন্য এই ম্যাথ না, এটা কিন্তু অন্য ম্যাথ, এই যে এটা কিন্তু এখানে না, দেখো যে এই ম্যাথে কিন্তু আমরা গড় করছিলাম, গড় করার পর দেখলাম এখন তারা সমধর্মী চার্জ হয়ে গেছে, দুটাই প্লাস হয়ে গেছে। এখন তাহলে আমরা কি করব, তাহলে তাদের মাঝখানে কোনো জায়গায় এবার নিরপেক্ষ বিন্দু আছে, ওটার জন্য কি করতে হবে, একবার পি বিন্দুর জন্য, পি গোলকের জন্য আমরা হচ্ছে বলটা বের করব, বের করছি, একবার কিউয়ের জন্য এটা না বের করলেও সমস্যা নেই, কারণ সমান মানের চার্জের ক্ষেত্রে দুটা গোলক সমান বলেই তো আকর্ষণ করবে, তাহলে তাদের মাঝামাঝি জায়গায় কি হবে, তাদের নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, এটাই হচ্ছে পাইছি। মধ্যবর্তী দূরত্ব যেহেতু 1 মিটার ছিল, আমরা 0.5 মিটারের মধ্যে কি পাইছি, তাদের নিরপেক্ষ বিন্দু পাইছি। তাহলে দেখো প্রথমে পাইছি 1.9 মিটার আর পরে পাইছি 0.5 মিটার। আমাকে বলছে পরিবর্তন কি, পূর্বের তুলনায় কতটুকু পরিবর্তন হবে, মানে বিয়োগ করতে হয়েছে, বিয়োগ করছি, অ্যান্সার আসছে 1.4 মিটার। শেষ, এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখানে সব কিছু করে আছে, একদম যা যা বলছি স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা, তো এখানে তোমার হচ্ছে ব্যবহার করছে, আমরা ওই যে তড়িৎ বল দিয়ে বলতেছিলাম না, ওই তড়িৎ বলে যখন আমরা 1 কুলম্ব ধরি, ওটাকে আমরা তড়িৎ তীব্রতাও বলতে পারি, বুঝছো, তখন তড়িৎ বল হয়ে যায় তড়িৎ তীব্রতা। আচ্ছা, তো আমরা এটা বাকি সব কিছু দেখো হুবহু সেম, হ্যাঁ 1 দিয়ে বসালেও যা না বসালেও যা একই জিনিস। তারপর ক্যালকুলেশন করে এই যে 1.896 বা 1.9 আসছিল আমাদের। তারপরে আমরা হচ্ছে এটা স্পর্শ করানোর পরে হচ্ছে আমাদের কি হয়েছে, দেখো সব অনেক কিছু বলছে, বিভব সমান, চার্জ গড় হয়ে গেছে, প্রত্যেকে এখন 20 করে হয়ে গেছে। তাহলে নতুন করে দেখো আমার এখন মাঝখানের কোনো বিন্দুতে এই যে অর্ধেক 0.5 মিটার দূরত্বে নিরপেক্ষ বিন্দু পাওয়া গেছে। তারপর হচ্ছে আমরা এটা সুন্দর করে এইখানে যোগ করছে কেন, এখানে তো যোগ করার কথা না, না এটা তো যোগ করার কথা না। দেখি তো এখানে তোমার কোন জায়গায় ওরা ভুল করছে। আচ্ছা, এ থেকে এ প্রাইম, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা জিনিস ছোট, আসলে আমরা বিয়োগ করছি, পরিবর্তন বলতে বিয়োগ বুঝায়, বাট আসলে এখানে আরেক কাহিনী হয়েছে, বুঝতে পারছি। দেখো সিম্পলটা দেখো ভাই, আমার একটু বুঝো পরিবর্তনটা কিভাবে হয়েছে, একটা এখানে তোমাদেরকে একটা প্রেজেন্ট করে দেখাই। দুইটা গোলক, প্রথম নিরপেক্ষ বিন্দু হচ্ছে এইখানে, দূরত্ব কত, কিউ থেকে কত ভাইয়া, সেটা 1.9 মিটার। প্রথমে ছিল এইখানে নিরপেক্ষ বিন্দু 1 নাম্বার, পরবর্তীতে কোথায় আসছে, এই যে এইখানে আসছে, এটা কত ভাইয়া, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে তোমার 0.5 মিটার। তাহলে তো আমরা আসলে পার্থক্যটা আসলে ওইভাবে করলে আসলে ওই পার্থক্য বোঝা যায় নর্মালি, হ্যাঁ পরিবর্তন ওইভাবে বোঝা যায়, বাট আলটিমেটলি এসব মানে একদম বিন্দুর মোট সরণ কত হয়েছে দেখো তো, এইখান থেকে ভাইয়া এই পর্যন্ত হচ্ছে 1 মিটার, 1.9 মিটার, সে ওইখান থেকে এই জায়গায় আসছে, তার মানে তো আসলে এই দুইটা যোগ করে দিলে আমরা পেয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা এখানে যোগ করতে পারি। আচ্ছা, তার মানে পরিবর্তন এখানে আসলে বলতে বুঝাইছে ও হচ্ছে যে এই জায়গা থেকে এইখানে আসছে। তাহলে চিন্তা করে দেখো তো ভাই, আমার আগে ছিল প্রথম অবস্থা 1.96 মিটার, ওটাকে সরায়ে আমরা কি করে নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি, তাহলে এই পুরো দূরত্বটাই তো লাগবে, ঠিকই তো আছে, তার মানে আসলে পুরো দূরত্বটাই লাগবে। দেখো একটা ম্যাথে কত প্যাচ লাগতে পারে, একটা ম্যাথে কতবার প্যাচ লাগতে পারে, বুঝতে পারছো এবার কেন এই ম্যাথটা এত বেশি কঠিন, এত বেশি সময় লাগছে। এবং এই জিনিসটা হচ্ছে আমার, তাহলে মোট দূরত্বটা হচ্ছে আমার পরিবর্তন, নিরপেক্ষ বিন্দু যেখানে ছিল আর যেখানে আসছে, এইখান থেকে এইখানে আসতে এই যে মোট দূরত্বটা আমার হচ্ছে পরিবর্তন। ঠিক আছে, তো এটা আসলে অনেকভাবে ব্যাখ্যা করা যায় ভাইয়া, তুমি এটা মানে একদম যে এইটাই করা লাগবে তাও না, তুমি বলতে পারো যে আগে সেটা বি থেকে তোমার হচ্ছে নিরপেক্ষ বিন্দু দূরত্ব ছিল 1.9 মিটার, এখন সেটা বি থেকে উল্টা পাশে 0.5 মিটার, বুঝছো, এভাবে লিখলেও হয়ে যায়, অ্যান্সার শেষ। অথবা তুমি যদি মনে করো জাস্ট কি করো, এই পুরো জিনিসটা লিখতে, এভাবে জাস্ট উত্তরটা যোগ করে দাও, তাও হইতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা,
এইগুলার মেইন রিজন হচ্ছে ভাই তোমাকে জাস্ট কনসেপ্টটা বোঝা, যে আসলে কনসেপ্টটা বোঝা আসলে কীভাবে কী হইলো, অ্যান্ড তুমি আসলে কীভাবে জিনিসটা বুঝতে পারবা বা পার্ট বাই পার্ট কীভাবে করতে পারবা, এটা ধরতে পারাটাই ম্যাথ শেষ। বুঝছো? আচ্ছা গেল, যাক সমস্যা নেই, তোমরা এভাবে করে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, গেল। তো পরের প্রশ্ন আসো দেখি। আমরা একটা প্রশ্ন অনেকক্ষণ সময় নিচ্ছি যাতে তোমরা একটু ওই একটা প্রশ্ন নিয়ে চিন্তা করতে পারো এবং কত কেস হইতে পারে, এবং দেখো তুমি কোথায় ভুল করতে পারো তুমি এইটা পর্যন্ত বুঝে গেছো। তার মানে কি, তোমার একটা ওভারঅল কনসেপ্ট দাঁড়ায় গেছে এই একটা প্রশ্ন দিয়েই। বুঝছো? আচ্ছা গেল। তারপরে আসো আমরা এখন হচ্ছে পরের প্রশ্ন দেখি। এগুলো দেখবা যে একদম ইজি ইজি, মানে ওইটা যদি বুঝে থাকো এতক্ষণ এই সময় নিয়ে যদি এটা বুঝে থাকো, একবার বুঝলে এগুলো একদম ইজি। আসো তো আমরা একদম সরাসরি গতে চলে যাই, দেখি কি আসে। আচ্ছা এখান থেকে জাতীয় কিছু প্রশ্ন আছে তোমাদের এই অধ্যায় থেকে, যে প্লাস্টিকের সাথে তোমার যেটা প্লাস্টিকের মনে করো চিরুনি আছে, ওটাকে যদি একটা ফ্লানেল কাপড় দিয়ে ঘষো তাহলে কি হবে, একটা রেশমি কাপড়কে একটা কাঁচদণ্ড দিয়ে ঘষলে কি হবে, অথবা একটা ফ্লানেল কাপড় দিয়ে একটা কাঁচদণ্ডকে ঘষলে কি হবে, এরকম কিছু প্রশ্ন আছে। এইগুলোই তোমার হচ্ছে ওই বোর্ড প্রশ্ন থেকে, বিগত বছরের প্রশ্নগুলো থেকে একটু প্র্যাকটিস করতে হবে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু ম্যাথগুলোকে দেখি। উদ্দীপকের আদান দেওয়ার মধ্যবর্তী বলের মান কত? ভাই করা লাগবে, মনে আছে? মধ্যবর্তী বল এফ সমান কে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার অথবা আর স্কোয়ার, তুমি যেটা দাও। ঠিক আছে, মাঝে মাঝে আমি আর কেন বলতেছি না, কারণ মাঝে মাঝে এই যে এখানে যেমন কি ভাই পুরা দূরত্ব দেওয়া আছে, মোট দূরত্ব দেওয়া আছে, কিন্তু মাঝে মাঝে ভাই যে এইখান থেকে বুঝছো মাঝে মাঝে এই ব্যাসার্ধ দেওয়া থাকে, ব্যাসার্ধ R1 দেওয়া থাকবে, ব্যাসার্ধ R2 দেওয়া থাকবে, তখন এই দূরত্ব মাঝখানের এই দূরত্ব হচ্ছে ডি দেওয়া থাকে মাঝে মাঝে। বুঝছো? তো আমার তখন কি নিতে হবে, তখন আমার মোট দূরত্ব নিতে হবে, অর্থাৎ আমাকে একদম এইখান থেকে এই পর্যন্ত এই পুরো দূরত্বটা আমার নেওয়া লাগবে, অর্থাৎ তখন আমার দূরত্ব হবে ডি, এই পাশে হচ্ছে R1, এই পাশে হচ্ছে R2, এই পুরোটা দূরত্ব হচ্ছে আমার কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। মাঝে মাঝে পরীক্ষা এটা একটু খেয়াল করো যে কোন দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে, একটু খেয়াল করবা। আচ্ছা তো এখন এইখানে বুঝো, এইখানে আমরা নর্মালি মান বসালে ম্যাথ হয়ে যায়। আমরা কি করব, একদম মনে করো যে তোমার হচ্ছে কে এর মান বসা দিলাম, তোমার হচ্ছে Q1 এর মান বসাবো +120, Q2 এর মান বসাবো -80। বুঝছো? মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 μm। ভাইয়া 2 μm মানে কি, 2 × 10⁻⁶ মিটার। মিউ মানে কি 10⁻⁶ দিয়ে গুণ করতে হবে, শেষ। 10⁻⁶ দিয়ে গুণ করতে হবে। আচ্ছা তো আমরা এখন এই ম্যাথটা আর কিভাবে করতে পারি, আমরা কি আরভাবে কিছু, আমরা এটা যদি প্লাস মাইনাস না নিয়ে জাস্ট মান নিয়ে করে তারপর যদি বলে দেই যে এখানে যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস তাই আকর্ষণ ধর্মী, এইভাবেও করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আমরা দূরত্ব বসাই দিই, 2 × 10⁻⁶ এর স্কোয়ার, ক্যালকুলেশন করবা, যা আসবে তাই হচ্ছে উত্তর, এত নিউটন। ঠিক আছে, এত নিউটন। ওকে আসো, এরপর হচ্ছে আমরা গেল এটা গ নাম্বারটা, এটা মোটামুটি আমাদের শেষ করছি। ঘ নাম্বারটা আসো দেখি। আধানদ্বয়ের সরল সংযোজক সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? দেখো ভাইয়া এইবার ওই যে আগের মতো, এবার দেখো আগের মতো সেম, আধানের যে মাঝখানে যদি তুমি একটা সংযোজক সরলরেখা চিন্তা করো তাহলে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য? ভাইয়া প্রাবল্য সূত্র কি, E = K × Q ডিভাইড বাই R স্কোয়ার। এই যে একটু আগে আমরা ভাইয়া তড়িৎ বলকে আমরা একটা 1 কুলম্ব ধরে হিসাব করতেছিলাম না, ওই 1 কুলম্ব ধরার পরেই এটা আসলে তড়িৎ প্রাবল্য হয়ে যায়। বুঝছো? তখন আর তড়িৎ বলটা না বললেও হয়, তড়িৎ প্রাবল্য বললেই হয়। সূত্র হচ্ছে এইটা, ওই আধানের মান আর তোমার হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তো সেম ভাবে ভাই আমরা প্রাবল্য বের করার ক্ষেত্রে হুবহু সেম প্রসেস, ওই যে বললাম একটা ম্যাথ যতভাবে আসা যায়, ভুল করা যায়, ঠিক করা যায়, সবভাবে আমরা দেখে ফেলছি। আচ্ছা তো প্লাস আছে মাইনাস আছে, ভাই কি হবে? প্লাস আছে আর মাইনাস আছে, কোন দিকে যাবে? দেখো +120 কুলম্ব, +120 কুলম্ব একটা +1 কুলম্ব চার্জ মনে করে এখানে আছে, এটা হচ্ছে ফিক্সড। +1 কুলম্ব চার্জকে আমি যখন এই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো, ওর এলাকার মধ্যে নিয়ে আসবো, তখন এই +1কে বিকর্ষণ করে এই দিকে ধাক্কা দেবে, বাইরের দিকে, আবার মাইনাস
প্লাসকে তার নিজের দিকে টানবে, এই ধাক্কাধাক্কির পরে সে আসলে এই কোনো একটা জায়গায় চলে আসবে, সে এরকম একটা জায়গায় সে ডান পাশে চলে আসবে কোনো একটা জায়গায়। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাইয়া আমরা ধরলাম সে এই বিন্দু থেকে কতটুকু ভাইয়া, সে এখান থেকে এক্স দূরত্বে আসছে। আমরা ধরলাম সে -80 কুলম্ব থেকে এক্স দূরত্বে আসছে। তাহলে আমার এখানে কি করতে হবে, একবার এই চার্জের জন্য ওর উপরে তড়িৎ প্রাবল্য বের করতে হবে, একবার এই চার্জের জন্য ওর উপরে তড়িৎ প্রাবল্য বের করতে হবে, খেলা শেষ। বুঝছি। এখন কথা হচ্ছে আমরা একটু দেখি যে আধান দ্বয়ের সংযোগ ভাই তড়িৎ প্রাবল্য শূন্য মানে কি, ধরলাম এটা হচ্ছে 1 নাম্বার চার্জ, এটা হচ্ছে 2 নাম্বার চার্জ। 1 নাম্বার চার্জের তড়িৎ প্রাবল্য হচ্ছে E1, 2 নাম্বার চার্জের তড়িৎ প্রাবল্য হচ্ছে E2। ভাইয়া এটা শূন্য হওয়ার শর্ত হচ্ছে দুইটা, হয় এরা সমান হবে অথবা আমরা লিখব E1 - E2 = 0, একই জিনিস। তো আমরা সমান ধরেই করি। সমান হইলে কি হয় ভাইয়া, তড়িৎ প্রাবল্য শূন্য হয়ে যায়। দুইটা তড়িৎ প্রাবল্য, ও এই +1কে যেই বলে ধাক্কা দিবে আর ও এই বলকে একইভাবে টানবে, এই টানাটানি ধাক্কাধাক্কির পরে একটা জায়গায় যে থামবে, সেখানে যে তার আর কোনো আকর্ষণ বিকর্ষণ থাকবে না। বুঝছো? ওই পয়েন্টটা হচ্ছে আমরা কি করব, যেখানে সমান হবে, যেখানে এই টানাটানি ধাক্কাধাক্কি সমান হবে। তাহলে আমরা এখন মান বসাই, কে কিউ / r², আর এটা হচ্ছে কে কিউ, এটা হচ্ছে r², আর এটা হচ্ছে r1, এটা হচ্ছে r2, এটা হচ্ছে q1, এটা হচ্ছে q2। এখন জাস্ট কি আধানের মান বসাবা। আচ্ছা, কে ভাই, কে তো কে কাটাকাটি চলে যায়, কে আর কে হচ্ছে কাটাকাটি চলে গেছে। এখন r1 এর মান হচ্ছে তোমার, বুঝো, এই যে যার জন্য তড়িৎ প্রাবল্য বাইর করতেছো, সে প্রথমে আমরা 1 নাম্বারটা বাইর করতেছি। 1 থেকে এটার মোট দূরত্ব কত, এই যে 2 ইন্টু, এখানে তো মানটা বসানো ছিল, 2 μm মানে কি ভাই, 2 ইন্টু 10⁻⁶ মিটার, তার মানে 10⁻⁶, এইটা প্লাস এক্স, মোট দূরত্বটা আমরা এখানে বের করব। তার মানে আমরা এখানে যদি লিখি, উপর হচ্ছে +120 কুলম্ব। হ্যাঁ, আমরা প্লাস মাইনাস আর নিব না, এই তড়িৎ প্রাবল্য শূন্যর ক্ষেত্রে প্লাস মাইনাস নিব না, 120 হচ্ছে উপরে থাকবে, কে কে কাটাকাটি চলে গেছে। আর এর মান কত ভাইয়া, এই পুরা দূরত্বটা 2 ইন্টু 10⁻⁶, এটার সাথে কি করতে হবে, এক্স যোগ করতে হবে। আচ্ছা, আর এই পাশে কি ভাইয়া, 2 নাম্বারের জন্য ওর থেকে তো ভাই এক্স ধরে নিছি, লিখবা যে আমরা 2 নাম্বার গোলক থেকে এক্স দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য ধরে নিচ্ছি। আচ্ছা, 2 নাম্বারের চার্জ কত ভাইয়া, 80, আমরা জাস্ট নর্মালি লিখলাম। হ্যাঁ, আমরা এখানে স্কোয়ার দেওয়া হয়নি, এই স্কোয়ারটা মিস করে দেখবা পুরো ম্যাথটা আবার ভুলে যেত। আচ্ছা, এখানে হচ্ছে 80, আর এখানে তোমার কি আছে ভাইয়া, তোমার হচ্ছে x², মধ্যবর্তী দূরত্ব শুধু এক্স, ওর থেকে তো এক্স দূরত্বই আছে। এখন ভাইয়া সেম আগের মতো হুবহু রুট করো, রুট করে এক্স এর মানটা বের করো, একবারে রুট করো। দেখো আমি ক্যালকুলেশনটা করে তোমাদেরকে অ্যান্সারটা বলে দিই, তোমরা ধাপে ধাপে করবা। রুট করলে তোমার হচ্ছে থাকবে কত, এখানে হচ্ছে √120, 10.94, অথবা একবারে না লিখে একটা লাইন করে দেয় 10.95 এক্স সমান √80 মানে কত ভাইয়া, দেখো x² রুট করলে কিন্তু এক্স হয়, এই জন্য সরাসরি এক্স লিখছি, আর 120কে রুট করলে 10.95 হয়, এটা লিখছি, তারপর আর গুণ করছি। সেমভাবে এখানে আর গুণ করবো, আমি 80কে রুট করবো, কত আসে 8.94, এইটার সাথে কি করবো, এই যে এটা গুণ করে দেবো, 8 একটু নিচে লিখি, হ্যাঁ 8.94, এটার সাথে গুণ করবো হচ্ছে এইটা, এই যে তোমার হচ্ছে এক্স প্লাস যে মানটা আছে, বুঝছো, জাস্ট গুণ করে দিলাম। আমার কাজ কি ভাই, এক্স এর মানটা বাইর করা, তো আমি এই মানটা দিয়ে একবার এটার সাথে গুণ করি, একবার এটার সাথে গুণ করে দিই। তাহলে আমি কি করবো, বরাবর এক্স এর মান এক পাশে নিয়ে আসি, তারপরে বাকিটা ভাগ করে দিই, একবারে করে ফেলো। দেখো আমি যদি 10.95 থেকে 8.94টা নিয়ে বিয়োগ করে দিই, তাহলে অ্যান্সার যা আসবে ওইটা হচ্ছে 2.01, এটা দিয়ে ভাগ করতে হবে তোমার হচ্ছে
2 ইন্টু টেন ইনভার্স মাইনাস 6কে 8.94 দিয়ে গুণ করে 2.01 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে এক্সের মান 8.9 ইন্টু 10 ইনভার্স 6 মিটার, অর্থাৎ 8.9 মিউমিটার। বুঝো, 8.9 মিউমিটার। কাহিনীটা বুঝতে পারছো? 10 ইনভার্স 6 থেকে আমরা কি করছি, এটাকে আমরা মিউ লিখতে পারি, মাইক্রো বলা হয়। হ্যাঁ, 1 মাইক্রোমিটার অথবা 1 মিউমিটার মানে হচ্ছে 10 ইনভার্স 6। তো এটা আমরা পাল্টায় লিখতে পারি। এখন দেখো আমরা কি অ্যান্সারটা পাইছি, অর্থাৎ 2 নাম্বার গোলক থেকে এত দূরত্বে তোমার হচ্ছে নিরপেক্ষ বিন্দুটা বা তোমার হচ্ছে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য ওইখানে আমরা ধরলাম যে নিরপেক্ষ বিন্দু। বুঝছো? আচ্ছা, দেখি এখানে সব কিছু সুন্দর করে দেওয়া আছে, এটা তোমরা করতে পারবা। কত অ্যান্সার কত আসে দেখি। তোমার হচ্ছে এইখানে ক্যালকুলেশন করে এই যে 8.89 বা আমরা সরাসরি একদম 8.9 লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি এখানে কি অন্যভাবে করছে নাকি? না, নর্মালি তো করছে। ওরে বাইরে ভাই, এই জিনিসটারে ওরা আবার কি করছে, মানে এখানে এটা তো মনে করো হচ্ছে তোমার টেস্ট পেপার থেকে নেওয়া, তো ওইখানে হচ্ছে এখানে আবার এটাকে a+b² সূত্রে বসাইছে। কোনো দরকার নেই, ডিরেক্টলি রুট করে দিবা। বুঝছো? তাহলে যে মান আসবে আমাদের এত কাহিনী করার দরকার নেই, আমার অ্যান্সার হচ্ছে এইটা, শেষ এইটা। আচ্ছা, তাহলে আমরা একটু পরের প্রশ্নে চলে যাই। আমাদের এইটা মোটামুটি বোঝা হয়ে গেছে। 4 নাম্বারটা দেখে আসো। বলছে একটা দুইটা গোলক দেওয়া আছে আগের মতোই, এ ও বি এর মধ্যবর্তী বলের মান। ভাই এটা আর করার দরকার নেই আশা করি, কারণ এটা তোমরা বুঝতে পারছো এবং এটা তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে রাখলাম। তোমরা একটা বাসায় প্র্যাকটিস করো এটা আসলে কীভাবে করতে হয়, এবং এটা সেমভাবে তোমরা হচ্ছে এই মাত্র যে ম্যাথটা করছি, এই যে ম্যাথটা তোমার হচ্ছে তড়িৎ প্রাবল্য সমান, এগুলো জাস্ট প্র্যাকটিস করবা। হ্যাঁ, প্রত্যেক টাইপ যদি প্র্যাকটিস করো, তোমার এই যে এককগুলা পরিবর্তন করা, মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন আছে কিনা একটু তোমাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য হচ্ছে মেইন কথা। যেমন এটা ভাইয়া সেমভাবে আমরা একবার এই যে দেখো, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, তার মানে আমরা প্লাস, এটা যদি প্লাস হয়, এটা যদি মাইনাস হয়, এই কোন একটা জায়গায় কি হবে, এটা আমরা এক্স ধরবো, এখান থেকে এইখানে এক্স ধরবো। এই এক্স দূরত্বে তড়িৎ প্রাবল্য সমান হবে। তড়িৎ প্রাবল্য সমান হইতে পারে, তড়িৎ প্রাবল্য শূন্য বলতে পারে, প্রশ্ন যাই বলুক ভাইয়া উত্তর সেম। বুঝছো? সেম। তোমার এটা ধরো 1 ধরলাম, এটা 2 ধরলাম, হ্যাঁ এটা 1 এটা 2, তাহলে E1 সমান সমান E2। বুঝছো? তাহলে কি হবে, বাকি সব কিছু সেম ভাইয়া। কে কাটাকাটি চলে যাবে, তারপরও লিখলাম কে ইন্টু তোমার হচ্ছে চার্জের মান কে 40 ডিভাইড বাই হচ্ছে এই যে 300 সেন্টিমিটার, মানে কি ভাইয়া 300কে 100 দিয়ে ভাগ করলে পাবা হচ্ছে 3 মিটার, অর্থাৎ 3-এর সাথে আবার এক্স যোগ করতে হবে, 3-এর সাথে আবার এক্স যোগ করতে হবে, এরপর স্কোয়ার করতে হবে। কেন? কারণ এই যে মধ্যবর্তী দূরত্ব ভাইয়া 3-এর সাথে আবার কি এই যে এক্সট্রা এক্স যোগ করতে হবে, মানে আমি এই আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করলে এই মধ্যবর্তী মোট দূরত্ব হচ্ছে আমার এখানে বসাইতে হবে, শেষ। সেম ভাবে এখানেও কে 30 বসাই, মাইনাস নিব না, মাইনাস আমরা নিব না। আচ্ছা, ডিভাইড বাই এক্স স্কোয়ার, কে কাটাকাটি, এরপর রুট করে দাও, তার মানে কি √40 সমান সমান √30 ডিভাইড বাই কি 3 প্লাস এই পাশে হচ্ছে 3 প্লাস এক্স থাকবে রুট করলে, এই পাশে থাকবে হচ্ছে তোমার শুধু এক্স, তারপর হচ্ছে মান বসাও, আর গুণ করো, শেষ। মান বসায় আর গুণ করলে যে অ্যান্সার পাবা ওইটাই উত্তর। অর্থাৎ 2 নাম্বার তোমার হচ্ছে এই গোলক থেকে এত দূরত্বে তড়িৎ প্রাবল্য সমান। বুঝছো? আগের প্রশ্নটা কি ছিল? এই দেখো, আগের প্রশ্ন ছিল 0। এই কারণেই মূলত 2টা প্রশ্ন রাখা, 2টা কিন্তু একই রকম প্রশ্ন। তোমাকে যেইভাবেই দেখ তুমি ভয় পাবা না, এটা হচ্ছে মূল উদ্দেশ্য, তুমি যাতে না ভয় পাও। 0 বলুক, সমান বলুক, কই গেল, এই যে সমান বলুক, 0 বলুক, সেম প্রসেস সেম উত্তর। বলো পারবা ইনশাল্লাহ? আচ্ছা, না এটা তো লাইভ ক্লাস না, তোমরা তো বলতে পারবা না।
অভ্যাস হয়ে গেছে বুঝছো, লাইভ ক্লাসে এভাবে কথা বলার পরে তারপর হচ্ছে জিজ্ঞেস করি যে তোমরা পারবা, তো সবাই যখন বলে হ্যাঁ হ্যাঁ পারবো, তখন আমরা নেক্সট ম্যাথে যাই। তো ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথে আসলে এমনি এমনি চলে যাই, ধরে নিচ্ছি তোমরা পারবা, না পারলেও তোমরা পিছনের প্রশ্নগুলো আরেকবার দেখবা। ক্লাসটা কি জানো, মানে শুধু প্রশ্ন সলভ করে দিব কয়েকটা বোর্ড প্রশ্ন এমন না, যতভাবে আসতে পারে, যতভাবে ভুল হইতে পারে, যত রকম কনসেপ্ট থাকতে পারে, কনফিউশন থাকতে পারে, সবগুলোই তুমি এই ক্লাসের মধ্যে সলভ করে ফেলতে পারবা ইনশাল্লাহ, বুঝছো? এটা হচ্ছে ক্লাসের মূল বিশেষত্ব। আচ্ছা গেল, সেমভাবে আমরা করবো সব কিছু করবো। এই যে অ্যান্সার আসবে 19.39 মিটার দূরে তড়িৎ প্রাবল্য সমান হবে। এই সেম প্রসেস, হুবহু সেম। আসো আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে কি বলছে দেখো, প্রশ্নের পার্থক্যগুলো বুঝো ভাইয়া, প্রশ্ন কিভাবে ঘুরে কাছে আসতে পারে একটু দেখো। ক খ মোটামুটি আমরা দেখে নেব যে তোমার হচ্ছে বোর্ড প্রশ্নগুলো থেকে, অথবা এখান থেকেও দেখতে পারো পরে ইচ্ছা করলে। চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান, এবার দেখো এবার কি হয়েছে, এবার কিন্তু বলের মান আসলে ওই সূত্র সেম, বাট এবার হচ্ছে দুইটা প্লাস, একটা +40, একটা হচ্ছে +120। কোনো সমস্যা আছে ভাইয়া? তাহলে এফ এর মান কত আসবে? এফ এর মান আসবে প্লাস। তার মানে আমি যদি বলি এই প্রশ্নটা একটু অন্যভাবে দেখাই, এটা হচ্ছে আমার মধ্যবর্তী দূরত্ব ডি। আচ্ছা দেখো, আমাকে একটু অন্যভাবে দেখানো দরকার। ক্রিয়াশীল বল কোন ধর্মে, ধরো এই প্রশ্নটা এইভাবে আসছে। যারা একদম প্রথম ক্লাস থেকে করছো বা একদম প্রথম থেকে দেখতেছো, তারা কিন্তু এখন জানো যে তুমি এখানে দেখবা আগে এফ এর মান কত আসে, একদম প্লাস মাইনাস সহ বসাও, আছে মাইনাস আছে, মাইনাস তো নাই। একটা হচ্ছে +40, আরেকটা কি, আরেকটা হচ্ছে +20 ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া? মধ্যবর্তী দূরত্ব যারা তাড়াহুড়া করতেছে এই 18 ধরে করে দিয়ে আসবা, তাদের ম্যাথ ভুল। কারণ মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে এই পুরাটা, অর্থাৎ 24 সেন্টিমিটার। 18 যোগ 6, তাহলে 24 নিয়ে করি, 24 নিয়ে করবা, আবার ভুল। এককের দিকে খেয়াল করবা, এককগুলা বারবার পরিবর্তন হবে, সেন্টিমিটার নাকি মিটার নাকি মিলিমিটার নাকি মাইক্রোমিটার নাকি ন্যানোমিটার, একটু খেয়াল করবা, বুঝছো? তো এখন ভাইয়া আমরা একটু যদি বসাই যে 24কে 100 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 0.24, এটাকে স্কোয়ার করতে হবে। এখন দেখো অ্যান্সার কত আসে, 9 × 10⁹9, এইটার সাথে 800 গুণ করলে, তারপর 0.24 স্কোয়ার দিয়ে ভাগ করলে অ্যান্সার আসছে 1.25 × 10⁻14 নিউটন। এটাই হচ্ছে আমার উত্তর। যদি বলা হয় কোন ধর্মী, বিকর্ষণ ধর্মী, প্লাস আসছে মানে কি, অ্যান্সার হচ্ছে বিকর্ষণ ধর্মী, বুঝছো? আচ্ছা গেল, পরের প্রশ্ন দেখি, আসো অ্যান্সার কত আসছে। হ্যাঁ এই মানটাই আসছে এবং এটা বিকর্ষণ ধর্মী। ওকে, লাস্ট এই প্রশ্নটা দেখে এখন আসো। চার্জ দ্বয়ের মধ্যে সি বিন্দুতে, ভাইয়া বুঝছো, সি বিন্দুতে আমি একটা একক ধনাত্মক চার্জ রাখবো। এই সি বিন্দুতে আমি একক ধনাত্মক চার্জ রাখবো, মানে +1 কুলম্ব রাখবো। তাহলে আমাকে বলা হয়েছে কোথায়, মানে এ ও বি ও চার্জ দ্বয়ের মধ্যে, এবার কিন্তু কোথায় জিজ্ঞেস করা নাই, বলছে এ আর বি এর মধ্যে কোনটার জন্য তীব্রতা বেশি, ভাই বেশি নাকি কম, এটা বুঝতে হলে আমার কি করতে হবে, মান বাড়ি করতে হবে, দেখতে হবে যে আসলে কার মান কত। তো আমি একবার এ বিন্দুর জন্য কি করব, এই +1 কুলম্বের তীব্রতা বাড়ি করব, সেটা হচ্ছে ই এ সমান কে ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা কে এর মান কত ভাইয়া, 9 × 10⁹9। আচ্ছা কিউর মান কত ভাইয়া, +40 কুলম্ব। ভুলো ভাই +1 দিও না, যার জন্য হিসাব করতেছো সেইটা দিবা, অর্থাৎ +40 কুলম্ব, এবং ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া, এবার দেওয়া আছে দেখো 18 সেন্টিমিটার, দিয়ে 18 বসাই দিই, একদমই না, 18কে আমরা মিটারে নিব তারপর বসাবো। তার মানে 100 দিয়ে ভাগ করলে হবে 0.18, এটাকে স্কোয়ার করব। তড়িৎ প্রাবল্যের একক কি, তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব। মনে রাখবা ভাইয়া, তড়িৎ প্রাবল্যের একটা সূত্র আছে, তুমি যদি বল জানো এবং তুমি যদি আধান জানো, তাহলে F ডিভাইড বাই কিউ, অথবা এটা এভাবে লেখা হয় F ডিভাইড বাই কিউ। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের সাথে তড়িৎ বলের সম্পর্ক।
বুঝছো, এই সূত্র দিয়ে করা যায়। তো এখানে দেখো ভাইয়া, তড়িৎ বলের একক হচ্ছে নিউটন, আর কিউ আধানের একক হচ্ছে কুলম্ব। তার মানে বলা যায় নিউটন পার কুলম্ব। এইভাবে তড়িৎ প্রাবল্যটা এককটা আসছে। ক্যালকুলেশন করো সেম ভাবে। এবার বি বিন্দুর জন্য তুমি হচ্ছে কি করবা ভাইয়া, আবারও তুমি হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করবা, এবং তারপর আবার দেখো মানগুলো বসাও। কত? আধানের মান হচ্ছে +20 ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব 6। দেই ছয় বসায় না, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করলে আসবে 0.06 স্কয়ার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার যা আসবে তাই। একটু ক্যালকুলেশন করে দেখো। উপরেরটায় আসে 9×10⁹ যদি আমি 20 দিয়ে গুণ করি, 40 দিয়ে গুণ করবো উপরেরটা, এরপর এটাকে 0.18 স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে অ্যান্সার আসবে 1। দেখো ই এর মান আসছে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স নাই, মাইনাস কিন্তু নাই, 10 টু দি পাওয়ার 13 নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে এ এর জন্য আসছে, এর তড়িৎ প্রাবল্য। বি এর জন্য তড়িৎ প্রাবল্য মানে কি? আচ্ছা ভ্যাদ, এই যে বারবার বলতেছি তড়িৎ প্রাবল্য, এটা মানে কি? এটা মানে হচ্ছে কোনো একটা চার্জের আশেপাশে যদি একটা এলাকা থাকে, যে এলাকা পর্যন্ত ওই তড়িৎ প্রাবল্যটা তোমার হচ্ছে কি করে, মানে ওই এলাকার মধ্যে সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, বুঝছো? তার যে মানে সোজা কথা বললে তার উপর যে প্রভাবটা থাকে, যে মনে করো এই যে এটা হচ্ছে এ চার্জের প্রভাবটা মনে করো এই পুরো এলাকা ধরে আছে, এই পুরো এলাকাটা হচ্ছে ওর তড়িৎ ক্ষেত্র মনে করো। এর মধ্যে আমি যদি +1 কুলম্ব আধানকে রাখি, তাহলে +1 কুলম্ব আধানটা কত পরিমাণে বল অনুভব করবে এর জন্য, এই এ বস্তুর বা এ আধানের জন্য এই +1 কুলম্ব আধানটা কতটুকু বল বা টান অনুভব করবে বা বিকর্ষণ অনুভব করবে, এটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। প্রাবল্য তীব্রতা একই জিনিস, বুঝছো? ওকে, গেল। তো আমরা এখন বি এর ক্ষেত্রে বের করি, আসো দেখি। 9×10⁹ কে 20 দিয়ে গুণ করব, ডিভাইড বাই 0.06 স্কোয়ার করলে অ্যান্সার আসে কত? 5×10⁻13 নিউটন পার কুলম্ব। বুঝো, একটা হচ্ছে 1.1, একটা হচ্ছে 5, বাকিগুলো দেখো 10⁻13 দুই ক্ষেত্রেই সেম। এখন তুমি তো বলতে পারবা না ভাইয়া কার তীব্রতা বেশি, বলো। যার মান বেশি তার মানে বি এর তীব্রতা বেশি, বি এর তড়িৎ প্রাবল্য অথবা বি এর তড়িৎ তীব্রতা বেশি। এই ফিজিক্সের মধ্যে না এই বাংলার কথাগুলো অনেক কিছু প্যাচ লাগাই দেয়, তোমরা কথা ঘুরাই দিলে বুঝতে পারো না। তো এটা একটু ধরতে হবে যে প্রাবল্য তার তীব্রতা একই জিনিস, বুঝছো? ওকে, তো তুমি ক্যালকুলেশন করো, দেখো সবকিছু বাইর করার পরে এই যে তার মানে কি বি এর প্রাবল্য এর থেকে বেশি, মান বের করে দেখাই দিছ, শেষ। 7 এইভাবে করলে 7 পাবা ইনশাল্লাহ, বুঝছো? ওকে, আচ্ছা এখন তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাই। মোটামুটি আমরা ওভারঅল একটা আইডিয়া পাইছি আমাদের মেইন যে প্রশ্নগুলো বেশি আসে। এখন মনে করো মাঝে মাঝে এমন প্রশ্ন আসে যে তোমার হচ্ছে একটা বর্গক্ষেত্র থাকে, বুঝছো? একটা বর্গক্ষেত্র থাকে, তোমার হচ্ছে বর্গক্ষেত্র দেই, হ্যাঁ মনে করো একটা বর্গক্ষেত্র আছে, এটা একটা প্রশ্ন মনে করো, হ্যাঁ একটা বর্গক্ষেত্র এরকম আছে। আচ্ছা ওকে, মনে করো এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 2 মিটার করে, 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার। আচ্ছা, এরকম প্রশ্নে মাঝে মাঝে এমন বলে যে এটার বর্গক্ষেত্রের যে কেন্দ্র আছে, কেন্দ্র মানে কি ভাইয়া? বর্গক্ষেত্রের কেন্দ্র মানে কর্ণগুলার যে তোমার হচ্ছে, আচ্ছা এটা এখান থেকে শুরু করি এখানে শেষ করি, হ্যাঁ বর্গক্ষেত্রের কর্ণগুলা যেই বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে বর্গক্ষেত্রের কেন্দ্র, অর্থাৎ এই যে পয়েন্টটা এটাকে আমরা ধরলাম ও বিন্দু। তো মাঝে মাঝে এরকম প্রশ্ন করে যে ও বিন্দুতে বিভব কত, ও বিন্দুতে তড়িৎ বিভব কত, মাঝে মাঝে এরকম প্রশ্ন করে। ভাইয়া মনে রাখবা বিভব বের করার জন্য আমার দুটা জিনিস লাগবে, আমার আধানটা লাগবে এবং আধানের
মধ্যবর্তী দূরত্ব লাগবে। আচ্ছা ভাই একটু বুঝো আমার 4 কোণে 4টা আধান লাগবে, আমি আধানটা দিয়ে দিই। মনে করো এখানে হচ্ছে তোমার 20 কুলম্ব, এটা হচ্ছে 30 কুলম্ব, এটা হচ্ছে 40 কুলম্ব, এটা হচ্ছে 50 কুলম্ব। বুঝো একটু বুঝো। আমার কি লাগবে ভাইয়া, এই 4টা আধান মনে করো 4টা জায়গায় আছে। আমাকে বলছে যে মাঝখানের মধ্যবিন্দুতে কর্ণগোলার ছেদবিন্দু অথবা মধ্যবিন্দু যেটাই বলুক, এখানে তড়িৎ বিভব কত। তার মানে আমাকে ভি চাইছে। ভাই আমরা সূত্র কি জানি, তড়িৎ বিভবের সূত্র হচ্ছে ভি সমান সমান কে ইন্টু কিউ ইন্টু আর। এটা হচ্ছে আমার সূত্র। কে মানে কিউ হচ্ছে আধান, আর হচ্ছে ব্যাসার্ধ বা মধ্যবর্তী দূরত্ব। আমি যেই বিন্দুতে বিভবটা বের করতেছি, ওই বিন্দুতে আমি 1 কুলম্ব আধান ধরবো। ওই বিন্দুতে একটা +1 কুলম্ব আধান আছে, বুঝছো, এটা আমি ধরে নেব। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া, আমার এই আধানের মান জানি, এই আধান থেকে এই 1 কুলম্বের মধ্যবর্তী দূরত্বটা আমার লাগবে। ভাইয়া বলো তো দূরত্বটা কি, এইটা না? এই দূরত্বটা কি ভাই কর্ণের অর্ধেক না? এই যে পুরা যে কর্ণটা আছে, কর্ণের অর্ধেক দূরত্ব না এটা? বলো কর্ণের কি অর্ধেক দূরত্ব না এটা? পাইছি আমরা। সেম ভাবে কি ভাই এটার দূরত্ব কি, এই কর্ণের অর্ধেক। আর বর্গক্ষেত্রের কর্ণ তো দুটো সমানই হয়। তার মানে তোমার কি লাগবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য লাগবে আগে। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে সূত্র ভাইয়া, এইগুলো একটু মনে রাখতে হবে। √2 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য, তার মানে কি √2 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য তো ভাই যে 2 মিটার প্রশ্ন দেওয়া আছে, তার মানে 2√2। এটা হচ্ছে আমার ম্যাথের সূত্র ভাইয়া, পরিমিতির সূত্র, যে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে এটা। কিন্তু ভাইয়া আমার কি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই যে 20 কুলম্ব যেটা আছে, এই যে 20 কুলম্বটা যে আছে, এখান থেকে এই বিন্দুর দূরত্বটা কি ভাইয়া কর্ণের সমান নাকি কর্ণের অর্ধেকের সমান? কর্ণ তো ভাই পুরাটা, আমার পুরাটা লাগবে না, আমার জাস্ট অর্ধেকটা লাগবে। তাহলে কি হবে, আমরা এই যে কর্ণকে 2 দিয়ে ভাগ করে দিব, কর্ণকে 2 দিয়ে ভাগ করে দিব। তার মানে 2√2 ডিভাইড বাই 2 সমান সমান √2 মিটার। এইটা হচ্ছে আমার মধ্যবর্তী দূরত্ব। কত এটা? কর্ণের অর্ধেক। কর্ণ যা ছিল তাকে 2 দিয়ে ভাগ করছি, কর্ণের অর্ধেক পেয়ে গেছে। আচ্ছা এই √2 মানে কি, এই যে এইটুকু পেয়ে গেছে। ভাইয়া সেম ভাবে কি এইটাও না, সেম এটাও না? কারণ বর্গক্ষেত্রের কর্ণগুলো সমান হয়, তার মানে এটাও সমান, এটাও সমান। এটা কখন, যখন বর্গক্ষেত্র। এটা কখন, যখন বর্গক্ষেত্র। আচ্ছা এখন তুমি দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব জানো। দেখো ভাইয়া লিখবা 20 কুলম্বের জন্য যদি বিভব হয় V1, সেটা কত ভাইয়া? কে এর মানটা ফিক্স রাখো, আর 20 কুলম্ব কিউ এর মানটা বসাও, তোমার হচ্ছে 20। আর আর এর মানটা কত, যে মধ্যবর্তী দূরত্ব কত, এই যে √2, এই যে √2, মাত্র যেটা আমরা বের করছি কর্ণের অর্ধেক √2। এত কি, এত ভোল্টেজ বা এত বিভব, ভোল্ট। সেম ভাবে ভাইয়া 30 কুলম্বের জন্য আবার বের করো, সেম সূত্র ভাইয়া, সেম প্রসেস, সেম সূত্র। 30 কুলম্বের জন্য বের করো, কত হবে? V2। সেম কে এর মতো রেখে, এটা কনস্ট্যান্ট নাকি 9 × 10⁹। বিভবের সূত্রে যেটা তোমার কে এর সব ক্ষেত্রে, কে মানে কুলম্বের ধ্রুবকটাকে আমরা বোঝাইতেছি, 9 × 10⁹। আচ্ছা তাহলে এটা 30 বসায় দাও, আর দূরত্ব তো ভাই সেম, এত কি, এত ভোল্টেজ। এখন এইভাবে সেম ভাবে আমরা 40-এর জন্য বের করতে পারি, 40-এর জন্য বের করতে পারি, আমরা 50-এর জন্য বের করতে পারি। 40, 50 প্রত্যেকের জন্য ভাইয়া দূরত্ব কিন্তু সেম। তার মানে V3 সমান সমান একবারে লিখে দেই কে 40 ডিভাইড বাই তোমার হচ্ছে √2, এবং এখানে হচ্ছে 50-এর জন্য V4 কে 50 ডিভাইড বাই √2। তাহলে ভাই আমাকে বলো, আমরা মোট 4টা 20-এর জন্য, 30-এর জন্য, 40-এর জন্য, 50-এর জন্য 4টা বিভব পাইছি। মোট বিভবটা কত? এই যে মোট বিভবটা কত, 4টা যোগ করে দিব, 4টা যোগ করে দেব, শেষ। তাহলে আমার আলটিমেট যে বিভব যদি V হয় ভাইয়া, সহজ জিনিস, নর্মাল যোগ, V1 V2 V3 V4, জাস্ট 4টা আলাদাভাবে বের করে যোগ করে দেব, শেষ। তাহলে কি হবে,
K20/√2 মানগুলো বসাও ভাইয়া, K30/√2, K40/√2, K50, ভাই K50 মানে কি, K আর 50 গুণাকারে আছে, K আর 50 গুণাকারে আছে। তাহলে তুমি যদি এখন সবগুলো থেকে √2 কমন নাও, মানে K/√2 কমন, দেখো K/√2 প্রত্যেকটার মধ্যে আছে, তার মানে K/√2 যদি কমন নাও তাহলে অ্যান্সার কি আসে, এই পাশে যাও যোগ করো, 20 যোগ 30 যোগ 40 যোগ 50। অতএব V সমান এখন জাস্ট মান বসায় দাও। হ্যাঁ, K এর মানটা কত, মান বসাও, এটা মান বসায় √2 করে দাও। এখানে কি 50 50 140 140 যোগ করলে হয় 140। অতএব V এর আলটিমেট মান কত, 9 × 10⁹9 ইন্টু 140, 9 × 10⁻, ধরো 9 10⁹9, এটার সাথে 140 গুণ করো, /√2। তাহলে অ্যান্সার আসবে কত ভাইয়া, 8 পয়েন্ট, ঠিক আছে না, K ইন্টু, হ্যাঁ ঠিকই তো আছে, 8.91 ইন্টু 10⁻11 ভোল্ট। বুঝছো? অর্থাৎ তুমি জাস্ট কি করলা, প্রত্যেকটা আলাদা আলাদা ভোল্টেজ বের করলা, 4টা আধানের জন্য 4টা বিভব বের করলা, তারপর কি করলা, এই মধ্যবিন্দুতে যেহেতু বের করতে বলছে 4টা বিভব যোগ করে দিলা, শেষ। 4টা বিভব বের করে 4টা বিভব যোগ করে দিছো, যেটা অ্যান্সার ওইটাই আমার উত্তর, যেটা অ্যান্সার ওইটাই আমাদের উত্তর। বুঝছো? আচ্ছা, এই বিভব থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে, তোমাদের প্রাবল্য তো অনেক ম্যাথ করলাম, কুলম্বের সূত্র দিয়ে অনেক ম্যাথ করলাম, ধারকের ম্যাথও করলাম আমরা প্রথমে। ধারকের আরেকটা জিনিস একটু বুঝাই দিই, হ্যাঁ এটা যদিও অত বেশি লাগে না, তারপরেও একটু বুঝাই রাখে, ক্লিয়ার করে রাখে। ধারক নিয়ে একটু আমরা ক্লিয়ার করে থাকি, বুঝছো? এই ধারক জিনিসটা মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ধারক থেকে, খুব বেশি আসে না। মনে রাখবে ভাইয়া, ধারকের মধ্যে আমরা ধারক বলতে কি বোঝায়, যে চার্জকে সঞ্চয় করে রাখে, এই যে +20 কুলম্ব -30 কুলম্ব চার্জগুলো আছে না, এগুলোকে যে সঞ্চয় করে রাখে, ধারককে এইভাবে প্রকাশ করা হয়। দুইটা সমান্তরাল রেখা দ্বারা ধারক প্রকাশ করা হয়, এবং ধারকের যে চার্জ, ধারকের যে ধর্ম, এটাকে বলা হয় ধারকত্ব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা সি দ্বারা প্রকাশ করি। ধারকত্ব কি ভাইয়া, সি মানে কি, তার ধারকত্ব, সে হচ্ছে কত চার্জ ধরে রাখতে পারে। এটা সূত্র কি ভাই, এটা হচ্ছে Q/V, এটা হচ্ছে ধারকত্বের সূত্র, Q সমান Q/V, যেখানে Q হচ্ছে কত পরিমাণ চার্জ সঞ্চয় করতেছো, এই চার্জটা হচ্ছে আমার Q, এবং V হচ্ছে বিভবটা কত, বা বিভব পার্থক্যটা কত। আচ্ছা, এবং এই যে তুমি চার্জ সঞ্চয় করে রাখলা, তুমি একটা শক্তি সঞ্চয় করে রাখছো, সেই শক্তিটাকে আমরা যদি ইউ দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হয় সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি। এবং সঞ্চিত শক্তির ক্ষেত্রে তোমার সূত্র হচ্ছে আমরা জানি 1/2 × CV², অথবা দেখো আমরা লিখতে পারি না 1/2 × CV × V, লিখতে পারি এটাকে। তো আমরা দেখো তো এখান থেকে বলতে পারি Q = CV, একই সূত্র ভাই, একটু আড়াআড়ি গুণ করছি, তাহলে লিখতে পারি না সিভির জায়গায় Q, 1/2 × Q × V, এটাও হয়। অর্থাৎ সূত্র যে কোনোটাই হতে পারে, এটাও হইতে পারে, এইটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, পুরোটা দিয়ে দিই। বুঝছো? অর্থাৎ তোমার ধারকত্ব বা ধারকের সূত্র যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, এখন এইখানে ধারকগুলা অনেকভাবে সাজানো থাকে, ধারকত্ব এভাবে প্রকাশ করা হয়। আর ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, মনে রাখবা, ধারকত্বের একক হচ্ছে ভাইয়া ফ্যারাডে, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, এটাকে F দ্বারা প্রকাশ করা হয়, ফ্যারাডে, মাইকেল ফ্যারাডের নাম অনুসারে এটা দেওয়া হয়েছে, বুঝছো? ফ্যারাডে। তো এটা হচ্ছে আমার ধারকের মোটামুটি একটা বেসিক কনসেপ্ট। এখান থেকে মাঝে মাঝে ধারকের বিন্যাস আসতে পারে, যে ধারকটা আসলে কিভাবে সাজানো আছে, তুল্য ধারকত্ব কত, বুঝছো? যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দেই, মনে করো অনেকগুলো ধারক সাজানো আছে, পরপর সাজানো আছে, মনে করো এখানে একটা ধারক আছে, আরেকটা ধারক এখানে আছে, পরপর 3টা ধারক মনে করো সাজানো আছে। এরকম যখন পরপর থাকে,
পরপর থাকলে, পাশাপাশি থাকলে এটাকে বলা হয়, এরা কিসে আছে ভাইয়া? এরা আছে তোমার শ্রেণীতে। এরকম পরপর যদি কোনো ধারক থাকে তাহলে কি আছে ভাই? এরা শ্রেণীতে আছে, মানে শ্রেণীবদ্ধভাবে শুধু সুন্দরভাবে সাজানো আছে। এটাকে বলা হয় ধারকের শ্রেণী, তোমার হচ্ছে শ্রেণীগতভাবে বিন্যাস করা আছে বা সাজানো আছে। আচ্ছা, বা শ্রেণী সমভাবে বলা হয়। ওকে। এবং যদি এমন হয় যে মনে করো অনেকগুলো ধারক এরকম উপরে নিচে পাশাপাশি না হয়ে এরকম এইভাবে আছে, বুঝছো? এইভাবে আছে, মানে উপরে যে পরপর আছে, এগুলোকে এইভাবে সহজ করে বোঝানো হয়, বুঝছো? এই যে যখনই তারা কি করে, ধারকের দুইটা প্রান্ত চিন্তা করবা। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে ওর একটা প্রান্ত, এটা হচ্ছে একটা প্রান্ত, এটা হচ্ছে ওর পা, এই পাশে হচ্ছে ওর মাথা, বুঝছো? এই ধারকের, মনে করো এই ধারকের একটা পা একটা মাথা, তাই না? যখন এমন হয় যে পা, মানে একটার পায়ের সাথে আর একটা মাথা মিলানো থাকে, তখন বলা হয় শ্রেণী। যেমন দেখো এই ধারকের এটা হচ্ছে পা, এটা হচ্ছে মাথা, এই মাথার সাথে আবার এই ধারকের পা মিলানো আছে, এই ধারকের পায়ের সাথে মিলানো, এই ধারকের মাথা এখানে, আবার এই ধারকের মাথার সাথে এই ধারকের পা মিলানো আছে। এমন যখন থাকে যে একটার পা আর একটার মাথার সাথে মিলানো আছে, তখন মনে করবে এটা শ্রেণীতে আছে, পরপর আছে। আর যখন এমন থাকে যে সবার পায়ের সাথে সবগুলা পা একসাথে বাঁধছ, এক জায়গায় মিলিত হয়েছে, সবগুলা মাথাও এক পাশে মিলিত হয়েছে, যেমন কি, যেমন এরকম। এই দেখো এটার পা এই যে এখানে, এটার পা এখানে মিলিত হয়েছে, এটার পাও এখানে মিলিত হয়েছে, মানে বাম পাশে এগুলো সব পা ধরছি আর কি। পাগুলো যখন এক পাশে থাকবে, মিলিত হবে, আর মাথাগুলো দেখো এক পাশে কি করছে, প্রত্যেকটা এসে এখানে মিলিত হয়েছে। এরকম পায়ে পা, মাথায় মাথা যখন মিলিত থাকবে, তখন কি হবে? তখন হচ্ছে এটাকে বলবো আমরা সমান্তরালে আছে। দেখো পাশাপাশি পাশাপাশি, তোমার হচ্ছে উপর নিচ, হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে সমান্তরালে আছে। এটাকে হচ্ছে আমরা বলবো সমান্তরালে আছে। পায়ের সাথে মাথা থাকলে তোমার হচ্ছে কি বলবো? এটা তোমার হচ্ছে শ্রেণীতে আছে। এবং যদি এরকম থাকে তোমার এই বিন্যাসে, তাহলে এটাকে বলবো আমরা সমান্তরালে আছে, যখন পাগুলো এক পাশে, মাথাগুলো এক পাশে, এবং তারা এক জায়গায় একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। আচ্ছা, গেল। আমাদের এখানে জাস্ট সিম্পল দুইটা সূত্র আছে, এটাকে বলা হয় তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব কেন জানো ভাই? আমরা বলতেছি, সমস্যা নেই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, এখনই বুঝবো এটা কি আসলে। যখন শুধুমাত্র একটা ধারক আছে, একটা ধারক, তখন হচ্ছে আমরা ওই ধারকের মান বসাই দিই। মনে করো 2 ফ্যারাডে, জাস্ট সি এর মান বসাই দিচ্ছে। কিন্তু যখন এরকম অনেকগুলো ধারক থাকে, 3টা 5টা 10টা থাকে, তখন কি করব? তখন হচ্ছে এরকম আমাদের তুল্য ধারকত্ব বের করতে হয়। তুল্য ধারকত্ব বের করতে হয়, অর্থাৎ সবগুলার জায়গায় আমরা একটা বানাবো। এটা একটা সূত্র আছে, খুবই সহজ সূত্র, কি জানো? যদি শ্রেণীতে হয়, ধারক যদি শ্রেণীতে সাজানো থাকে, মানে এইভাবে পরপর সাজানো থাকে, তাহলে আমরা বলবো ওদের যে সূত্র, সি হচ্ছে তুল্য ধারকত্ব, মানে 3টা ধারক, এটা ধরো C1, এটা ধরো ধারকত্ব C2, এটা ধারকত্ব C3, এদের 3টাকে বাদ দিয়ে একটা ধারক নিয়ে আসবো, সেই ধারকের ধারকত্ব মনে করো C, তাহলে একটা সূত্র কি হবে? 1/C সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। সিম্পল। যদি 2টা হইতো তাহলে 1/C1 1/C2, C3 বাদ। যদি 4টা হয় তাহলে এখানে কি করবো? প্লাস 1/C4। 5টা হলে প্লাস 1/C5, জাস্ট যোগ করবো নর্মালি। আচ্ছা, যদি শ্রেণীতে না হয়ে সমান্তরালে থাকে, শ্রেণীতে না হয়ে সমান্তরালে থাকে, সমান্তরাল বুঝবো কি হবে ভাই? সমান্তরাল বুঝবো কি হবে? পায়ে পায়ে মিল আছে কিনা সবার, মাথায় মাথায় সবার মিল, একটা পয়েন্টে মিলতে পারে কিনা, বা দেখলে এরকম বোঝা যায় যে এরকম উপরে উপরে পাশাপাশি থাকে, তখন ভাই সূত্র কি একদম সোজা, সি সমান সমান। তখনও ধারকত্ব সি যদি হয়, অথবা আমরা নাম দিই, হ্যাঁ, শ্রেণীতে মানে কি? শ্রেণী মানে কি? সিরিজ। শ্রেণীর ইংরেজি হচ্ছে সিরিজ, অর্থাৎ আমরা সিএস দিলাম, ঠিক আছে? তুল্য ধারকত্ব সিএস মানে কি? আমি যদি এই 3টা ধারককে উঠায় শুধুমাত্র এই একটা ধারক ওইখানে বসাই, 3টা ধারক যেই কাজ করত, একটা ধারক সেই কাজই করবে, এটাই বোঝায় তুল্য ধারকত্ব বা তুল্য ধারক, বুঝছো? যদি সমান্তরালে থাকে তাহলে সূত্র কি ভাইয়া? সমান্তরালের ইংরেজি হচ্ছে প্যারালাল। তো প্যারালালকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, সিপি। তাহলে কি হবে? জাস্ট যোগ, সিম্পল। যতগুলো থাকবে ততগুলো যোগ, যতগুলো সমান্তরালে থাকবে ততগুলো যোগ, শেষ।
যতগুলো সমান্তরালে থাকবে ততগুলো যোগ। এই যে 3টা আছে, প্রত্যেকটা মনে করো এটা C1, এটা C2, এটা C3, 3টা যোগ। 2টা থাকলে 2টাই যোগ, 10টা থাকলে 10টাই যোগ। এই বেসিকটা একটু মাথায় নিয়ে রাখো, বুঝছো? এই বেসিকটা একটু মাথায় নিয়ে রাখো, ইনশাল্লাহ কাজে লাগবে তোমাদের। তো যাক, মোটামুটি আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। অ্যান্ড মোটামুটি এই পর্যন্তই আসলে বলবো যে এই অধ্যায়ে যত টাইপের প্রশ্ন আসতে পারে, যত টাইপের কনসেপ্ট থেকে প্রশ্ন আসতে পারে, তোমাদের সবগুলো দেখানো শেষ। ইভেন ধারকত্ব দেখাই দিচ্ছে, এটা আসলে অত বেশি আসে না। আর তারপরে যদি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাইতে চাও, একটু দেখাই দিই, তারপরে তোমরা আরও বেশি ইজি হও। মনে করো একটা এরকম ধারক আছে, তোমার হচ্ছে পাশাপাশি, এরকম একটা ধারক আছে পাশাপাশি, 2টা ধারক আছে, তাহলে কিসে আছে? সমান্তরালে। ও হচ্ছে 2 ফ্যারাডে ধারকত্বের একক, ও হচ্ছে মনে করো 3 ফ্যারাডে। তাহলে আমাকে যদি বলা হয় তুল্য ধারকত্ব কত, প্যারালাল মানে কি সিপি, সমান্তরাল, যোগ করব C1 প্লাস C2, কত আসবে? 2 প্লাস 3, অ্যান্সার হচ্ছে 5 ফ্যারাডে। এটাই হচ্ছে ওর তুল্য ধারকত্ব। যদি এমন হইতো ভাইয়া এইখানে একটা আছে, এইখানে একটা আছে, আবার এইখানে একটা আছে, এমন যদি হইতো, একদম মনে করো খুব কঠিন প্রশ্ন, মনে করো একটু পেঁচায় পচায় আসছে, হ্যাঁ এরকম হইতে পারে, তখন কি করবা? তখন মনে রাখবা একটা লাইনের মধ্যে যতগুলা শ্রেণীতে থাকবে, এরকম পরপর থাকবে, ওইটারে আগে সোজা করবা। ওই দুইটারে কি করতে হবে ভাই? আগে একটা বানাইতে হবে। ওইটার সাথে আবার এটা কিসে আছে? সমান্তরালে আছে। তখন পার্ট বাই পার্ট করতে হয়। যেমন কি এটা মনে করো 2, এটা 3, এটা 4, হ্যাঁ 2 ফ্যারাডে, 3 ফ্যারাডে, 4 ফ্যারাডে। তাহলে আমরা প্রথমে আগে যারা শ্রেণীতে থাকবে, যতগুলো শ্রেণীতে থাকবে সবগুলোর আগে সমান্তরাল মানে একটা বানাবো। যতগুলো শ্রেণীতে থাকবে প্রত্যেকটা লাইনে আমরা একটা করে রাখবো। তাহলে কি করতে হবে? আগে এই দুটো নিয়ে কাজ করি। এই দুটো নিয়ে কাজ করলে ধরলাম তাদের হচ্ছে তুল্য ধারকত্ব CS সমান সমান, সূত্র কি ভাইয়া? 2টা থাকলে 1/C1 প্লাস 1/C2, তার মানে কি মান বসায় দাও 1/2 প্লাস 1/3, তাহলে অ্যান্সার আসবে 3 + 2 5/6, 5/6 ফ্যারাডে। এটা হচ্ছে 1/, এটা কিন্তু ভাই অ্যান্সার আসলে ফাইনাল অ্যান্সার না। তাহলে CS কত? উল্টা দিতে হবে, মানে 6/5 ফ্যারাডে, বা এটা একটা মান আসবে। 6/5 করলে কত আসে? 6/5 1.2 ফ্যারাডে। এটা হচ্ছে আমার কি করলাম, আমি এই উপরের দুইটাকে একটা বানাই ফেললাম। উপরের দুইটাকে আমি কি করছি? এখন একটা হয়ে গেছে। দেখো আমার দুইটা কিন্তু এখন একটা হয়ে গেছে। এই একটার মান হচ্ছে এখন 1.2 ফ্যারাডে। এই 1.2 ফ্যারাডে এইটা হচ্ছে ভাইয়া, এখন আমরা বলতে পারি এই 4 ফ্যারাডের সাথে সমান্তরালে আছে। তারপরে আমরা কি করব? এখন নতুন করে আবার ফাইনাল যেটা সেটা বাড়ি করে ফেলবো। এখন এই দুইটাকে আমরা একটা বানাবো, যেহেতু সমান্তরালে আছে। সিপি সূত্র কি? যোগ। এই CS এর সাথে এই তোমার হচ্ছে এটা ধরলাম আমরা C3, তাহলে C3 যোগ করব, জাস্ট যোগ। 1.2 এর সাথে তোমার হচ্ছে 4 যোগ করে দিব 5.2 ফ্যারাডে। এইটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তখন আমি কি বলতে পারি? এই সব কিছু বাদ হয়ে, এই সবগুলা বাদ হয়ে একটা হয়ে গেছে। সেটা কি জানো? একটা হয়ে গেছে। সেটার মান কত? 5.2 ফ্যারাডে। এটাই হচ্ছে আমার ধারকত্বের মান, বুঝছো? তাহলে তোমাকে এখন যদি তোমাকে বলতো যে এটার তোমার হচ্ছে যে মানে এই সার্কিটটা দিয়ে, যে এরকম করে দিয়ে তারপর বললো এটার হচ্ছে সঞ্চিত শক্তি কত, ইউ এর মান জিজ্ঞেস করলো, এবং মনে করো ভোল্টেজ দেওয়া আছে, মনে করো দুই প্রান্তে তোমার হচ্ছে ব্যাটারি সংযুক্ত করা আছে, 20 ভোল্ট দেওয়া আছে, তাহলে কি তোমাকে ভি দেওয়া আছে। দেখো ইউর মান বের করতে বলছে, সূত্র কি ভাইয়া? হাফ CV²। এখন তুমি তো ভির মান তো জানো 20, ভির মান 20 জানো ভাই। সি এর মান কত? এই সি মানে হচ্ছে ধারকত্ব। কোনটা নিবা? এখানে তো ভাই 4টা আছে, নিতে পারবা? তখন আমরা এইভাবে একটা বানাই ফেলবো, এই যে এই প্রসেসে। যেমন এইখানে দেখো কি করতে হবে, এখানে আমার প্রথমে এই 3টাকে একটা বানাইতে হবে, তাহলে এটা এমন হবে, উপরে থাকবে একটা, নিচে থাকবে একটা। এইটার সাথে এখন দেখো উপরে একটা পাবো, একটা মান পাবো, সেই মান পাওয়ার পরে এখানে মনে করো কথা 2 পাইছি, এখানে হচ্ছে 3। এখন হচ্ছে আবার নতুন করে
এই দুইটাকে আমরা কি করব, সমান্তরালে নিয়ে লাস্ট একদম ফাইনাল একটা পাবো। এইটাই হচ্ছে আমার এই যে এই সি হচ্ছে আমার যেটা ফাইনাল মানটা পাবো। এই তুল্য ধারকত্ব যেটা ফাইনালে পাবো, ফাইনালি ওইটা এখানে বসাইতে হবে। আর ভির মান তো প্রশ্ন দেওয়া আছে, শেষ শেষ। এইভাবে ভাইয়া তোমার ধারকত্বের ম্যাথগুলা আসতে পারে। তো এটাও প্র্যাকটিস করা দিলাম যাতে তোমাদের কাজে লাগে ইনশাল্লাহ, বুঝছো? তো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এতক্ষণ যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো অনেক ধন্যবাদ। যত রকম কনসেপ্ট, যত রকম টাইপ পরীক্ষা আসতে পারে মোটামুটি সবগুলোই দেখানো শেষ। এখন তোমার কাজ কি জানো? জাস্ট প্র্যাকটিস করা। খুলবা, বইটা খুলবা, প্র্যাকটিস করবা, ক্যালকুলেশন করবা এবং নির্ভুলভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করবা, বুঝছো? এবং তোমাদেরকে শেষ একটা কথা বলতে চাই আসলে, সেটা কি জানো? এই সব কিছুর পরে যাদের অনেক হতাশ মনে হবে যে পারতেছি না বা হবে না, তোমাদের খালি একটাই কথাই বলবো, শেষ দেখে ছাড়তে হবে। তুমি যেই পর্যায়ে আসো ভাইয়া, তুমি যেই অবস্থায় আসো, ইনশাল্লাহ তুমি এইখান থেকে উঠে আসতে পারবা। আজকে যে কথাগুলো তোমাকে শুনতে হইতেছে, হয়তো পড়াশোনা খারাপ হওয়ার কারণে, রেজাল্ট খারাপ হওয়ার কারণে, তুমি এর শেষ দেখে ছাড়ো। কোথায় যায় তুমি একটু দেখো, তুমি একটু দেখো, তুমি একটু বুঝো তুমি কি করতেছো, তোমাকে কি করতে হবে। অ্যান্ড তুমি যদি সেটা না করো, তোমাকে কোথায় কি পরিণাম ভোগ করতে হবে একটু মনে করো। একদম হতাশ হয়েও না। তুমি যে অবস্থায় আসো, তুমি যদি এভাবে প্র্যাকটিস করো, নিজে বাসায় পড়ো, ইনশাল্লাহ ভাইয়া তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করবা। তোমাকে দিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট করা সম্ভব ইনশাল্লাহ। জাস্ট একটাই কাজ, পড়ো পড়ো অ্যান্ড পড়ো। পড়ার টেবিলে নিজের সব কিছু দাও, দেখবা এখান থেকে তোমার একটা নতুন ভার্সন তুমি বের হয়ে আসবা। দরজা আপাতত অফ করো, রুমের দরজা অফ করে জাস্ট পড়ো। রুম থেকে যখন বের হবা, সবাই তোমার জন্য যাতে হাততালি দেয়, সবাই তোমার জন্য যেন হাততালি দেয়, ওই রকম একটা কিছু করে এই রুম থেকে বের হবা, বুঝছো? ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবা, তোমাকে দিয়ে সম্ভব, তুমি পারবা ইনশাল্লাহ, বুঝছো? তো এই তো তোমাদের সাথে আমি ছিলাম ভাইয়া, তোমাদের রিফাত ভাইয়া এতক্ষণ ধরে। অ্যান্ড থ্যাংক ইউ পুরো ক্লাসটা করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। ইনশাল্লাহ হয়তো অন্য কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।